সিলেবাসটা প্রদান করা হয়েছে, এই সিলেবাসে হিসাব বিজ্ঞান বিষয়টা অন্তর্ভুক্ত করা আছে। তো হিসাব বিজ্ঞান বিষয়টা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের কাছে অনেকটা সহজ মনে হবে, এটাই স্বাভাবিক। আর যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যতটুকু বিষয় আলোচনা করব, আপনি ততটুকু বিষয়ের ভিতরে থেকে এই বিষয়টাই আয়ত্ত করার চেষ্টা করবেন। খুব আহামরি অতিরিক্ত কিছু পড়তে হবে না। আর এখানে ডিটেলস বা ডিপটাও ধরে বোঝার যে একটা ফ্যাক্ট, সেই ফ্যাক্টটাও কিন্তু এখানে নাই। আলটিমেটলি যে হিসাব বিজ্ঞানের যে কিছু বেসিক নলেজ আছে, বেসিক নলেজের উপর ভিত্তি করেই কোয়েশ্চেনটা করা হবে আমাদের আইটিপি সনদ পরীক্ষায়। কারণ একটা সময় ছিল যখন এলএলবি ব্যাকগ্রাউন্ডের যারা থাকেন তাদের কিন্তু ওই আইটিপি সনদ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ছিল না। তখন শুধুমাত্র অ্যাকাউন্টিং বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা, শুধু তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতেন। বিগত 3-4টা পরীক্ষা হয়েছে যেখান থেকে এলএলবি ব্যাকগ্রাউন্ডের যারা, তাদেরকেও এই পরীক্ষাটায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এর আগে শুধু কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা ছিলেন তারাই, 2012 সাল পর্যন্ত যারা আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা শুধুমাত্র কমার্স ব্যাকগ্রাউন্ড দাঁড়িয়েরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিলেন। কিন্তু 2017 সাল থেকে এই সিলেবাসটাতে আবার যারা এলএলবি ব্যাকগ্রাউন্ড তাদেরকে ইনক্লুড করা হয়েছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করে আসছেন আপনারা, তারা অ্যাকাউন্টিং বিষয়ে যে নলেজটা রাখেন সেটা এই পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে যে আপনি যে কোয়েশ্চেন গুলা পাবেন, এই পরীক্ষায় যে প্রশ্নটা থাকবে অ্যাকাউন্টিং উপর বেসিস করে, এটার জন্য খুব যথেষ্ট সাফিসিয়েন্ট আপনার যে নলেজটা আছে, রেগুলার যে নলেজটা আছে অ্যাকাউন্টিং বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে। কিন্তু যারা এলএলবি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারা হয়তো বা এই ব্যাপারটা টোটালি নতুন হওয়ার কারণে অনেকটা কনফিউজড হয়ে যান আপনারা, যে আসলে এখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসবে আর কিভাবে আমরা আনসার করব। আমাদের এই পরীক্ষার সিলেবাস অনুযায়ী যতটুকু প্রয়োজন আমরা সেই ততটুকু অংশই পড়বো, এর বেশি পড়বো না বা পড়ার প্রয়োজনও নেই। সো আমাদের সার্বিকভাবে লেকচার শিট গুলো যেভাবে সাজানো হয়েছে, আপনি এভাবেই যদি স্টাডি করেন যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, আপনার জন্য এটা যথেষ্ট। এর বাহির থেকে যদি আসে কিছু করার নেই। আলটিমেটলি এটা এটা ধরে নেন যে এর বাহির থেকে আসবে না, কারণ কমার্সের ব্যাকগ্রাউন্ডের যারা, তারা তো একটা দীর্ঘ সময় স্টাডি করে আসেন। সো নর্মালি যদি ডিপ থেকে আসে তারাই পারে, আর এলএলবি ব্যাকগ্রাউন্ডে তারা পারে না। যে কারণে বিগত বছরের যে প্রশ্নটা 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে, সেখানে আপনি খেয়াল করবেন কমার্স ব্যাকগ্রাউন্ড ব্যতীত যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু এই বিষয়টা পারছেন, কারণ খুব সহজ একটা বিষয় আসছিল। অ্যাকাউন্টিং এর উপর বেসিস করে সিওজিএস বের করার একটা মানে সূত্র অ্যাপ্লাই করে সিওজিএস বের করা যায়, সেটাই জানতে চাওয়া হয়েছিল। সো ব্যাপারগুলো কঠিন না, আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো, এগুলোর ভিতরে থেকে আপনি আসলে পরীক্ষাতে কোয়েশ্চেনটা পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে। সো আমরা অ্যাকাউন্টিংটা শুরু করছি আজকে থেকে। আমাদের পরপর হয়তো বা 4টা ক্লাস হবে অ্যাকাউন্টিং এর উপর। ঠিক আছে। তো শুরুতে আমরা দু একটা কোয়েশ্চেন নিই আপনাদের কাছ থেকে, যেহেতু অনেকদিন পর আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। আর সবাই আসলে পড়াশোনার ট্র্যাকে আছেন কিনা, নাকি অনেকে পড়াশোনার ট্র্যাক থেকে দূরে সরে গেছেন। স্বাভাবিকভাবে একটা ঈদের ছুটি ছিল, বন্ধ ছিল, হয়তো বা পড়াশোনা ওইরকম ভাবে চালিয়ে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হয়নি। হাওবার সেটা যেরকমই হোক না কেন, এখন থেকে আবার আপনি পড়াশোনার নতুন শিডিউল তৈরি করে নিয়মিত ভাবে আসলে পড়াশোনা করুন। কারণ আমাদের পরীক্ষার তারিখ যদিও নির্ধারিত হয়নি, তারপরে খুব দ্রুততম সময়ে পরীক্ষাটা হয়ে যাবে আশা করা যাচ্ছে। ঠিক আছে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন। কারো যদি কোনো বিষয়ে কোয়েশ্চেন থাকে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন। ঠিক আছে, আমরা দু একটা কোয়েশ্চেন নিয়ে আমাদের ক্লাসটাতে চলে যাব। পাহাড় বাই প্রশ্ন করতে চাচ্ছেন? জি, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে হলো, সবার সুস্বাস্থ্য কামনা করার পরে আমরা আজকে আবার একসাথে হলাম। জি জি এটার জন্য মহান রব্বুল আলমিনকে ধন্যবাদ জানাচ্ছি, একত্রিত হতে পেরে। জি এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনার একটা লেকচার শিট আমরা অ্যাডভান্স পেয়েছি আজকে। জি এখানে অ্যাকাউন্টিং এর কোয়ান্টিটেটিভ কোনো ম্যাথমেটিক্যাল টার্মস আমরা দেখি নাই। তো আপনি যে ফর্মুলার কথা বলছেন এগুলো তো কোয়ান্টিটেটিভ ফাংশনস। তো সেই ক্ষেত্রে নন কমার্স ব্যাকগ্রাউন্ড যারা, জি তারা তো কোয়ান্টিটেটিভ ফাংশন গুলো তো তেমন একটা তাদের নলেজ নেই। তো জি যদি গতবারের প্রশ্নের সামঞ্জস্য না হয়ে যদি ভিন্ন ভিন্ন প্রশ্ন হয়, কোয়ান্টিটেটিভ মেথড হয়, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? তা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর উপর পরপর 4টা ক্লাস করব, আজকে যে বিষয়টা আলোচনা করেছি একদম থিওরিটিক্যাল বেসিস। এখানে
কোয়ান্টিটেটিভ বা আপনার ম্যাথমেটিক্যাল টার্ম বা ওই সমস্ত কোনো বিষয় নিয়ে এখানে আজকে আলোচনা করা হয়নি। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়গুলো পড়বো, ঠিক আছে? যে কোয়ান্টিটেটিভ যে জাতীয় কোয়েশ্চেন হতে পারে তার উপর বেসিস করে আমরা কিছু বিষয় দেখব। আর কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী খুব সহজ বিষয় আসবে, খুব ভিন্ন বিষয় আসবে না যেগুলোর ভিতর থেকে আসতে পারে। যেমন গত বছর যে কোয়ান্টিটিভ কোয়েশ্চেনটা আসছিল, এরকম আমরা অনেকগুলা কোয়ান্টিটিভ কোয়েশ্চেন দেখবো, তার মধ্য থেকে আসলে পরীক্ষা আমরা কমন পাবো আশা করি, ঠিক আছে? তো আমরা যেহেতু পরপর 4টা অ্যাকাউন্টিং এর ক্লাস করব, আমরা আমাদের ওভারঅল যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য সবকটা বিষয় আমাদের আলোচনায় আসবে ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসটাতে চলে যাই। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, অথবা নোট ডাউন করে রাখুন, পরবর্তীতে আবার যখন আমরা কোয়েশ্চেনে আসবো আপনারা প্রশ্ন করবেন, অথবা আপনারা চ্যাট বক্সেও প্রশ্ন করতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন যে এক্সাম কোন মাসে হতে পারে। আচ্ছা, এক্সামের তারিখ এখনো নির্ধারিত হয়নি, ঠিক আছে? সো আসলে আমরা তো ধারণা করতেছি যে জুনের লাস্টের দিকে আসলে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেটা টার্গেট রেখে আমরা আসলে আমাদের ক্লাসগুলা চালিয়ে নিচ্ছি। আপনারাও সেটাই মাথায় রেখে প্রস্তুতিটা নেন। এরপরে যদি কোনো কারণে আরো কিছুদিন সময় পাওয়া যায় তাহলে সেটা আপনি রিভিশনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তাতে বিষয়গুলো আরো ভালো রকম ভাবে আত্মস্থ হবে। তবে জুনের লাস্টের দিকে টার্গেট করে আমাদের প্রস্তুতিটা চালিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসটাতে চলে যাচ্ছি। আজকের ক্লাসের যে বিষয়টা ছিল আহ, সেটা আমি একটু শেয়ার করে নিচ্ছি। আসলে হিসাব বিজ্ঞান যে বিষয়টা, এটা একটা ইলাবোরেটেড বা এক্সপান্ডেড বিষয়। আহ, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসেন, বাংলাদেশের যে সিলেবাস আছে, পড়াশোনার যে স্টাডি সিলেবাস রয়েছে, ক্লাস নবম শ্রেণী থেকে শুরু করে একজন কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী সে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত অ্যাকাউন্টিং এর উপর বিভিন্ন রকম বিষয় পড়ে থাকেন। তো অ্যাকাউন্টিং এর মূল থিমটা কি, সেই মূল থিমটা আসলে আমরা ধরার চেষ্টা করবো, তবে এক্সপান্ডেড আলোচনা এখানে করার সুযোগ নেই, কারণ দীর্ঘ 8-10 বছরের একটা স্টাডি প্রোগ্রামের বিষয় আমরা 3-4টা ক্লাসে শেষ করতে পারবো না। আর আমাদের সেটা প্রয়োজনও নেই, আমাদের একদম বেসিক যে বিষয়টা সেটা জানা থাকলেই হবে। তো আসলে এই হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি প্রথমত বলা হয় যে হিসাব বিজ্ঞান কি, পরীক্ষায় কোয়েশ্চেন হতে পারে নাও হতে পারে, কিন্তু আমাদের বিষয়টা জানতে হবে যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি, কারণ এটা আমাদের কেন কাজে লাগবে, বা এই আইটিপি পরীক্ষার সিলেবাস যেটা অন্তর্ভুক্ত করার কারণটা কি, এটা যদি একটু আলোকপাত করি, আপনি দেখে থাকবেন যে বিশ্বব্যাপী নানাবিধ কোম্পানি রয়েছে যারা ব্যবসা পরিচালনা করে থাকে বা ইনকাম করে থাকে, যে কোনো উপায়েও ইনকাম করে থাকে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, কেউ যদি ব্যবসা পরিচালনা করে, সেটা হতে পারে একজন অথবা একের অধিক ব্যক্তি মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলো। তো এটা মূল উদ্দেশ্যটা কি, অর্থাৎ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য এটা একটু জানা দরকার, মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, মুনাফা অর্জন, ঠিক আছে? এখন আমাদের ট্যাক্সের সাথে এই মুনাফা অর্জনের ইস্যুটা কেন জড়িত, কারণ যে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত হলো, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। আর মুনাফা কত টাকা হলো সেটা বের করার জন্য সুনির্দিষ্ট একটা মেথড অ্যাপ্লাই করতে হয় বা হিসাব করতে হয়। সেই হিসাবটাকে সেই হিসাবটাকে সঠিকভাবে করার জন্য আসলে এই হিসাব বিজ্ঞান প্রয়োজন। কারণ এই হিসাব বিজ্ঞানের বেসিসের উপর ভিত্তি করেই সেই ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কত টাকা হলো অথবা কত টাকা ক্ষতি হলো, মুনাফা না হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু ব্যবসায়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন করা। তারপরেও নানা রকম সাডেন ইস্যুস এর জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। তো ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, সেই মুনাফা যতটুকু হবে তার উপর ভিত্তি করে সরকারকে কর বা আয়কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। যেহেতু মুনাফার উপর ট্যাক্স দিতে হয়, তাহলে মুনাফাটা কত হলো সেটা হিসাব করার জন্য হিসাব বিজ্ঞানের মেথড গুলা জানা প্রয়োজন, ঠিক আছে? তা না হলে সঠিকভাবে মুনাফা অর্জন নিরূপণ সম্ভব হয় না। যে কারণে আমি আমি যদি ধরে নিই এক্স ওয়াই জেড একটা কোম্পানি, সে যদি সারা বছর জুড়ে ব্যবসা করে, ধরুন খুব সিম্পলি যদি এই জিনিসটা আমরা চিন্তা করি যে অ্যাকাউন্টিংটা আমাদের কেন লাগতেছে, ধরুন এক্স ওয়াই জেড কোম্পানি সে কি করলো, সারা বছর জুড়ে ব্যবসা করলো, সে কোটি কোটি টাকা আর পণ্য দ্রব্য ক্রয় করলো,
তারপর আবার বিক্রয় করলো, নানাবিধ খরচ তার সংগঠিত হলো। একটা আর্থিক বছর শেষে তার গিয়ে হয় ক্ষতি হবে, তা না হলে লাভ হবে, এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাপিটাল সেটা এক নজরে দেখা যাবে। তো এক্স ওয়াই জেড কোম্পানির যদি আমরা সেই বিষয়গুলা এক নজরে জানতে চাই, আর্থিক অবস্থা জানতে চাই, যে এক কথায় যদি বলা হয় তাহলে সেটাকে বলা আর্থিক অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যদি আমরা জানতে চাই, আর্থিক অবস্থা, তাহলে অ্যাকাউন্টিং এর যে সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে তা প্রয়োগ করে বের করতে হবে। এই আর্থিক অবস্থার মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা কত হলো সেটা জানা যায়, প্রত্যক্ষ খরচ কত হলো সেটা জানা যায়, পরোক্ষ খরচ কত হলো সেটা জানা যায়, কিংবা সেই ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কত। একটা ফিসক্যাল ইয়ার শেষে, একটা ইনকাম ইয়ার শেষে ক্লোজিং ডেতে সেই ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন কি পরিমাণ সেটাও জানা যায়। তো নানাবিধ বিষয় বা ইস্যু জানার জন্য হিসাব করতে হয়। হিসাবটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করার যে প্রক্রিয়া সেটা কি বলা হয় হিসাব বিজ্ঞান। তো আমরা যদি সংজ্ঞাটা দিয়ে শুরু করি, যে যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, প্রফিট অর লস, প্রফিট আর লস এই দুইটা জিনিসটাকে বলা হচ্ছে আর্থিক ফলাফল, ঠিক আছে। এটা হতে পারে একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট অথবা লস। এবং আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ এবং দায় তৈরি হলো বা অবস্থান, সেই সম্পদ এবং দায়ের অবস্থানটা সম্পর্কে অবগত হওয়া। সেই বিষয়টা যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে জানা যায় সেটাকে হিসাব বিজ্ঞান বলা হয়। পরীক্ষাতে যদি কোয়েশ্চেন আসে যে হিসাব বিজ্ঞান কি, আপনি উত্তরে জাস্ট এতটুকুই লিখবেন, যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। ঠিক আছে। তাহলে এটা এখানে জিনিস, কোন জিনিসটা আমরা খেয়াল করলাম, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা দুইটা জিনিসই আমরা জানতে পারি এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মাধ্যমে। এখন এই আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা জানার জন্য অ্যাকাউন্টিং এর সুনির্দিষ্ট অনেকগুলা সাইকেল রয়েছে, অ্যাকাউন্টিং সাইকেল আছে। যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা যদি অর্থে দ্বারা পরিমাপ করা যায় সেটাকে লেনদেন বলে, অর্থে দ্বারা পরিমাপ না করা গেলে সেটাকে শুধু ঘটনা বলে, লেনদেন বলে না। সেই লেনদেনটাকে একটা দৈনিক বইয়ে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি যদি চিন্তা করেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাহলে সেখানে ঘটনাগুলা কিভাবে ঘটছে। একজন ব্যবসায়ী, সে পণ্যদ্রব্য ক্রয় করতেছে, তাহলে প্রতিদিন ক্রয় করতেছে বা 3-4 দিন পর পর নিয়মিত হারে সে যতটুকু প্রোডাক্ট প্রয়োজন সে এটা ক্রয় করতেছে, তাহলে এই ঘটনা, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা আসলে অর্থে দ্বারা পরিমাপযোগ্য। তো অর্থে দ্বারা পরিমাপযোগ্য যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটাকে হিসাবের বইয়ে, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের বইয়ে লিপিবদ্ধ করতে হয়। দৈনিক ভিত্তিতে যে লিপিবদ্ধকরণটা করা হয় সেটা সুনির্দিষ্ট একটা বইয়ে লিখতে হয়, সেই বইটার নাম হচ্ছে জাবেদা। ঠিক আছে। তো প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটে থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের, সে সমস্ত আর্থিক ঘটনাগুলাকে জাবেদা বইয়ে লিপিবদ্ধ করতে হয়, যেটাকে হিসাবের দৈনিক বই বলে। তারপর প্রতি মাস শেষে বা সপ্তাহ শেষে সেই আহ, আপনার জাবেদা বই থেকে ট্রান্সফার করে হিসাবগুলাকে ক্লাসিফাইড করে বিভিন্ন নামে লেজারে পোস্টিং দিতে হয়। লেজার থেকে আহ, আহ, সেই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হয়, যেটাকে রেওয়ামিল বলে, যে আমি যে এতদিন ধরে হিসাবটা করলাম সে হিসাবগুলা ঠিক আছে কিনা, আমার প্রাপ্তি এবং প্রদান দুইটা দিকই ঠিক আছে কিনা, সমান আছে কিনা, সেটা যাচাই করার জন্য অ্যাকাউন্টিং সাইকেলের একটা প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল প্রস্তুত করতে হয়। সেই রেওয়ামিলের উপর ভিত্তি করে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয় 30 জুন তারিখে, মানে একটা একটা বছরের ফিসক্যাল ইয়ারের ক্লোজিং ডেতে এসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হয় সেই রেয়ামিলের উপর ভিত্তি করে। তো এইভাবে আসলে হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং সাইকেলটা সম্পূর্ণ হয়ে থাকে। তো আমরা প্রত্যেকটা একটু আলাদা আলাদা ভাবে দেখবো। তো প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি, সহজভাবে যদি বলি, যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়, তাকে হিসাব বিজ্ঞান বলে।
অথবা আপনি আপনার মতো করে একটা সংজ্ঞা যদি দাঁড় করান, বলতে পারেন যে শাস্ত্র পাঠ করলে হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আহরণ করা যায়, একে হিসাব বিজ্ঞান বলে। স্বাভাবিক সেন্স থেকেই এই ব্যাপারগুলো তৈরি করা যাবে। ঠিক আছে। তারপরে দেখুন এখানে কি লেখা আছে। দ্বিতীয়ত লেখা আছে, একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, দায় ও সম্পত্তি সংক্রান্ত একই ধরনের লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে উপযুক্ত শিরোনামের অধীনে সংক্ষিপ্ত এবং শ্রেণীবদ্ধ বিবরণী আকারে লিপিবদ্ধ করাকে বলা হয় হিসাব। তাহলে হিসাব আর হিসাব বিজ্ঞান দুইটা জিনিসকে যদি আমরা একটু আলাদা করি, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, দায় এবং সম্পত্তি সংক্রান্ত নানাবিধ ঘটনা একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে থাকে। যেমন ধরেন, করিম সাহেব একটা ব্যবসা পরিচালনা করে থাকেন। সে প্রতিদিন পণ্যদ্রব্য ক্রয় করেন, তারপর সে বিক্রয় করেন। তাহলে ধরেন 1 তারিখ, হুম, জানুয়ারির 1 তারিখ, 1/1/2026 সালে সে কি করলো? সে 5,000 টাকার পণ্য ক্রয় করলো। তাহলে এখানে স্বাভাবিকভাবে ক্রয় কত? 5,000। তারপর আপনি যদি ধরেন 2 তারিখ, 2 তারিখও তার পণ্য ক্রয় আছে, 2/1/2026। 2 তারিখও তার ক্রয়ের পরিমাণ রয়েছে, ধরুন তার ক্রয়ের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এরকম ভাবে প্রতিদিনই তার ক্রয় থাকতে পারে। প্রতিদিনই যদি ক্রয় থাকে, তাহলে ক্রয় তো একটা সার্বজনীন বা কমন নাম হয়ে গেল এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। মাস শেষে বা বছর শেষে শুধু ক্রয় দিয়ে, ক্রয় হিসাব দিয়ে টোটাল কত টাকা তার ক্রয় হলো সারা বছর জুড়ে, ঠিক আছে, সেই ফিগারের যোগফল আপনি তুলবেন। তাহলে এখন এভাবে যদি প্রতিদিন তার ক্রয় থাকে বা 1-2 দিন পর পরে তার ক্রয় থাকে, বছর শেষে তার ক্রয়ের পরিমাণ হচ্ছে ধরুন 20 লক্ষ টাকা। ঠিক আছে। তাহলে 20 লক্ষ টাকা কোন খাতে তার ব্যয় হলো? 20 লক্ষ টাকা ব্যয় হলো এই ক্রয় হিসাবে, এটা একটা হিসাব বলা হয়। ঠিক আছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত ঘটনা ঘটে থাকে প্রত্যেকটারই আলাদা আলাদা একটা নাম আছে। যেমন ক্রয় খাতে একজন ব্যবসায়ীর ব্যয় হয়ে থাকে, পরিবহন খাতে ব্যয় হয়ে থাকে, এরকম অনেকগুলা নাম হয়। আমরা আজকে ক্লাসের শেষে নামের একটা লিস্ট দেখবো, যে আসলে কি কি হিসাব একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে পারে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে আহ, কি কি নামে ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনা ঘটে এবং হিসাব হিসেবে আপনার সেগুলো অবহিত হয়ে থাকে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে, হিসাব মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, দায় ও সম্পত্তি সংক্রান্ত একই ধরনের লেনদেনগুলোকে, মানে লেনদেনগুলা একই রকম হতে হবে। তাহলে ক্রয় সারা বছরের সকল ক্রয়, তাই না? একই ধরনের লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে উপযুক্ত শিরোনামে, তাহলে এখানে একটা উপযুক্ত শিরোনাম, প্রতিদিন ক্রয় হলো, তার একটা উপযুক্ত শিরোনাম হতে পারে ক্রয়। তাহলে এই উপযুক্ত শিরোনামের অধীনে সংক্ষিপ্ত এবং শ্রেণীবদ্ধ বিবরণী আকারে লিপিবদ্ধ করে, লিপিবদ্ধ করাকে বলা হয় হিসাব। তাহলে হিসাব জিনিসটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা অংশ মাত্র। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের পার্টস হিসেবে কাজ করতে হিসাবগুলো। তারপরে আসুন হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা আরেকটু আলোচনা করি। হিসাব বিজ্ঞান হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রমকে, আয়, ব্যয়, ক্রয় বিক্রয়, পরিশোধ, পাওনা ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। ঠিক আছে। আপনি খুব স্বাভাবিক সেন্সে আরেকটা ব্যাপার খুব সহজে ধরতে পারবেন, সেটা হচ্ছে আপনি নিজেকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট হিসেবে চিন্তা করে এই লাইনগুলো পড়ুন, বা এই লাইনগুলো পড়ার সময় আপনি চিন্তা করবেন আপনি নিজে একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে ট্রিটমেন্টটা কেমন হবে, তাই না? তাহলে খুব সহজ হয়ে যাবে যে আসলে এই কার্যকলাপ গুলা কে সম্পন্ন করে থাকে। হিসাব বিজ্ঞান কার্যক্রমগুলো বাস্তবায়িত করে থাকে স্বাভাবিকভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, যিনি অ্যাকাউন্টেন্ট সে কার্যক্রম করে থাকে, আর কেউ কিন্তু হিসাব বিজ্ঞানের কার্যক্রম করে থাকে না। তাহলে আপনি যখন হিসাব বিজ্ঞানী ইস্যুস গুলা চিন্তা করবেন, তখন নিজেকে একজন অ্যাকাউন্টেন্ট বিবেচনা করে যদি আপনি সেই কার্যক্রম গুলার সাথে ইন্টারলিঙ্ক করাইতে পারেন, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং মূলত বিভিন্ন আর্থিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, রেকর্ড এবং প্রতিবেদন তৈরির কাজ করে থাকে। কাজের প্রকৃতি ও উদ্দেশ্যের উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানকে প্রধানত আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান,
ব্যয় হিসাব বিজ্ঞান, কর হিসাব বিজ্ঞান এবং নিরীক্ষণের কয়েকটি এই কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায়। তার মানে হিসাব বিজ্ঞান নানা রকম হতে পারে, তাই না? সেটা হতে পারে আর্থিক হিসাব বিজ্ঞান, হতে পারে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন রয়েছে, আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অথবা ব্যয় হিসাব বিজ্ঞান। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনারা এখানে অনেকেই আছেন যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনারা ডেফিনেটলি এই বিষয় সম্পর্কে খুব ভালোভাবে আহ, আপনাদের আয়ত্ত আছে, বা আপনারা পড়ে আসছেন, আপনাদের ধারণা হয়তো বা কনসেপ্ট আমার থেকেও বেশি থাকতে পারে। তো আমি যে বিষয়টা করছি সেটা হচ্ছে পরীক্ষা পারপাসে আমরা একটা ব্যাপারটা একটু জ্বালাই করতেছি। আর যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা ব্যাপারটা একটু ধারণা নিতে পারবেন। ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু ধারণা এখান থেকে তৈরি হয়ে যাবে। যেমন ধরেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় করে আর বিক্রয় করে, তাহলে তার জন্য এই ব্যয় হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজন নাই। কস্ট অ্যাকাউন্ট, এই ব্যয় হিসাব বিজ্ঞানের ইংরেজি শব্দটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজন মানে, তাহলে বোঝা গেল যে প্রতিষ্ঠান ভেদে অ্যাকাউন্টিং এর ডিফারেন্স থাকতে পারে। কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের হিসাব বিজ্ঞান কাজ করবে বা কোন ধরনের হিসাব বিজ্ঞান অ্যাপ্লাই করতে হবে সেটা ভিন্ন হতে পারে। তাহলে ব্যয় হিসাব বিজ্ঞান ইংলিশ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আমি যদি এই একটা টাইপ দিয়ে জিনিসটা ধরার চেষ্টা করি, ধরুন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় করে আবার বিক্রয় করে দেয়, তাহলে তো তার জন্য এই কস্ট অ্যাকাউন্টিং তৈরি করার দরকার নেই। কারণ কস্ট অ্যাকাউন্টিং বলতে বোঝায় যে একটা পণ্যদ্রব্য তৈরি করার জন্য যে সমস্ত ব্যয় হয় সেটা কিভাবে হিসাব করতে হবে। তাহলে তৈরি করার জন্য মানে প্রোডাকশন করার জন্য, অর্থাৎ যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান প্রোডাকশনের সাথে জড়িত তারা হয়তো বা এই কস্ট অ্যাকাউন্টিংটা মেনটেন করবে। তাহলে কোন অ্যাকাউন্টিং তারা মেনটেন করবে সেটা ডিপেন্ড করবে সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি এবং প্রকারের উপরে। সব ব্যবসা প্রতিষ্ঠানকেই আলটিমেটলি সব ধরনের হিসাব বিজ্ঞান অ্যাপ্লাই করতে হবে না। ঠিক আছে, তো সেই দিক থেকে বলা যায় যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন রকম প্রকার রয়েছে। আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বা ব্যয় হিসাব বিজ্ঞান কিংবা কর হিসাব বিজ্ঞান। ঠিক আছে, তো প্রতিষ্ঠান ভেদে হিসাব বিজ্ঞানের ব্যবহারটা ভিন্ন রকম হবে। এই হিসাব বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু দেখি, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হলো ফ্রা লোকা বার্তেলোমিও দা পেসিলিও। ফ্রা লোকা বার্তোলোমিও দা পেসিউলি, এই নামটা একটু মুখস্থ রাখতে হবে সবাইকে। ঠিক আছে, তাহলে হিসাব বিজ্ঞানের জনক কি? হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে ফ্রা লুকা বার্তেলোমিও দা পেসিউলি। আপনি যদি খুব সহজ নামটা মনে রাখতে চান তাহলে লুকা পেসিউলি কথাটা বললেও হবে। লুকা পেসিউলির পুরো নামটা হচ্ছে ফা লুকা বার্তেলোমিও দা পেসিউলি। আমরা যখন ক্লাস 9 থেকে আমরা এটা দেখে আসছি, আমরা যখন প্রথম আহ, পড়লাম তখন এই নামটা আমাদের কাছে একটু কঠিন লাগতো, তাই না? তো বারবার পড়ার কারণে, উচ্চারণ করার কারণে হয়তো বা এখন হয়তো বা মনে থাকে। তাহলে আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে হিসাব বিজ্ঞানের জনক কে, বা পরীক্ষাতে যদি কোয়েশ্চেন আসে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে, প্রশ্নটা এভাবেই আসবে, তাহলে এটা উত্তর হচ্ছে লুকা পেসিওলি। লুকা পেসিওলির জন্ম সাল হচ্ছে 1445, আর মৃত সাল হচ্ছে 1517। তিনি ইতালির সান সিপ্রোক্রুতি 1445 সালে জন্মগ্রহণ করেন। তাহলে এই লুকা পেসিওলির দেশ হচ্ছে ইতালির সিপ্রুক্রুত সান সিপ সিপলক্রুতে। ঠিক আছে, তার মানে তাই ইতালির একটা জায়গার নাম হচ্ছে সান সিপলক্রু। এই সান সিপলক্রুতে জন্মগ্রহণ করেন এই লুকা পেসিওলি। 1494 সালে তিনি একটা বই লিখেন। বইটার নাম হচ্ছে সুম্মা ডে এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। ঠিক আছে, নামটা একটু জটিল, বারবার উচ্চারণ করতে হবে। সুম্মা ডে এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই বইটি প্রকাশ করেন কে? লুকা পেসিওলি। কত সালে প্রকাশ করেন? 1494 সালে। এই বইটা প্রকাশের মাধ্যমে আসলে জ্ঞানের একটা নতুন পরিধি যুক্ত হয়েছে এই মানব সভ্যতার সাথে। কারণ এই বই প্রথম আলোচনা করা হয়েছে হিসাব বিজ্ঞান সম্পর্কে। এই বইটিতে হিসাব বিজ্ঞান সম্পর্কে তিনি সর্বপ্রথম আলোচনা করেন। তার আগে মানুষ হিসাব রাখতো, আদিম মানুষগুলো হিসাব করতো, কতগুলা বাঘ শিকার করলো, কতগুলা সিংহ শিকার করলো, এটা তো আপনারা জানেন যে মানব সভ্যতার একদম যে আদিম ইতিহাস রয়েছে সেই হিসাবটাও দরজার পিছনে দাগ কেটে রাখতো, বা পাথরের টুকরো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে রাখতো, সেভাবে কিন্তু হিসাব করতো।
বা মাটিতে দাগ টেনে রাখতো যে কয়টা বাঘ সে শিকার করলো, সেটাও কিন্তু এক ধরনের হিসাব, তাই না? সেই হিসাবটা তো একটা আদিম হিসাব। কিন্তু আধুনিক হিসাবটার প্রথম উদ্ভব বা হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম কনসেপ্টটা তৈরি করেছে এই লুকা পেসিওলি। লুকা পেসিওলি একটা বই লিখেছিলেন, তিনি আলটিমেটলি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশনিয়েট প্রপরশনালিটা। এই বইয়ের সর্বপ্রথম তিনি হিসাব বিজ্ঞান সম্পর্কে আলোচনা করে থাকেন। এই বইতে তিনি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে দুই তরফা দাখিলা পদ্ধতির উল্লেখ করেন, যা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র নামে পরিচিত। তাহলে আমরা ইতিহাসটাও সংক্ষেপে জেনে নিলাম যে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা পেসিওলি। তিনি ইতালির সান সিপ্রুতে জন্মগ্রহণ করেন। তিনি একটা বই লিখেছিলেন সুম্মা ডি রিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশনিয়েট প্রপরশনালিটা। এই বইটা একটা ম্যাথের বই, মানে উনি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। এই বইয়ের 4-5টা চ্যাপ্টারে তিনি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করেছিলেন। হয়তোবা আরো অনেকগুলা চ্যাপ্টার ছিল, সেখানে জ্যামিতি সম্পর্কে আলোচনা করা ছিল, এই জন্য এখানে জিওমেট্রিক শব্দটা আসছে। এখানে হয়তোবা পাটিগণিত সম্পর্কে আলোচনা করা ছিল, এই জন্য এরিথমেটিক শব্দটা আসছে। একই রকম ভাবে ওখানে অ্যাকাউন্টিং এর একটা থিম দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল ওই বইটাতে কয়েকটা চ্যাপ্টারে। সেখান থেকে আসলে প্রথম কনসেপ্টটা শুরু হয়েছে হিসাব বিজ্ঞানের, ঠিক আছে? এটা আসলে হিসাব বিজ্ঞানের প্রথম ইতিহাস। তাহলে এর আগে হিসাব বিজ্ঞান সম্পর্কে কারো কোনো কনসেপ্ট ছিল না। বিশ্বব্যাপী হিসাব বিজ্ঞান নিয়ন্ত্রণ নানাবিধ সংস্থা রয়েছে, যারা সময়ে সময়ে হিসাব বিজ্ঞান বিষয়ের নানাবিধ নিয়ম কানুন প্রণয়ন করে থাকেন। বর্তমান আধুনিক সময়টাতে যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে বিভিন্ন জায়গায়, সেই প্রয়োগটা যে যার ইচ্ছা মতো করলেই কিন্তু হবে না। সে প্রয়োগটা যথাযথভাবে করতে হবে, এবং সে প্রয়োগের সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন গুলা তৈরি করার জন্য, নিয়ম কানুন গুলাকে প্রণয়ন করার জন্য অনেক প্রতিষ্ঠান বিশ্বব্যাপী আছে। এই প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখি। হিসাব বিজ্ঞান নিয়ন্ত্রণ সংস্থা সমূহ হলো পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মান। মানে এই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাজ, এগুলা বজায় রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলো আসলে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নিয়ন্ত্রণ সংস্থা সমূহ যেমন আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এই আন্তর্জাতিক হিসাব মান বোর্ড, যা বিশ্বব্যাপী আইএফআরএস বা আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান নির্ধারণ করেন। মানে হিসাব বিজ্ঞানী হিসাবগুলা কিভাবে করতে হবে, নিয়মটা কি, সঠিক নিয়মটা কি, এই আইএএসবি তারা বিভিন্ন রকম স্ট্যান্ডার্ডস প্রতি বছর আপডেট করে থাকেন। অনেকগুলা মান রয়েছে, আইএফআরএস 1, আইএফআরএস 2, আইএফআরএস 3 এরকম। আবার আইএএস 1, আইএএস 2 এরকম ভাবে 41টা মান রয়েছে, আইএফআরএস এর 21টা মান রয়েছে। তো এই সমস্ত মান দিয়ে অ্যাকাউন্টিং এর যে সমস্ত ম্যাথ রয়েছে, ম্যাথ গুলা তৈরি করতে হয়। আমরা যে চূড়ান্ত হিসাব তৈরি করে থাকি বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য বিভিন্ন রকম অ্যাকাউন্টিং সাইকেলের ম্যাথ গুলা করে থাকি, জাবেদা, খতিয়ান, রেয়মিল বা চূড়ান্ত হিসাব কিভাবে প্রস্তুত করতে হবে, এই নিয়মটা এই আইএএসবি বা এই জাতীয় আরো কিছু সংস্থা রয়েছে, তারা ঠিক করে দেন। ঠিক আছে? বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু আসলে এই অ্যাকাউন্টিং এর বিভিন্ন মান নিয়ন্ত্রণ করার প্রতিষ্ঠান রয়েছে, এই কথাটা এখানে বলা আছে। এছাড়াও বাংলাদেশে পেশাগত মান প্রণয়নে কাজ করে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএবি, এবং ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএমএবি। বাংলাদেশেও আসলে দুইটা স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে থাকেন। একটা হচ্ছে আইসিএবি, আর একটা হচ্ছে আইসিএমএবি। আইসিএবিটা ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত, আর আইসিএমএবিটা হচ্ছে ঢাকার নীলক্ষেতে অবস্থিত। এই দুইটা প্রতিষ্ঠানে বাংলাদেশে আছে যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে থাকে। আপনারা শুনে থাকবেন যে অনেকে সিএ প্রফেশনের সাথে জড়িত, তারা আসলে আইসিএবি থেকে বিশেষ ডিগ্রি প্রাপ্ত, অথবা সিএমএ, ঠিক আছে, সিএমএ ডিগ্রি প্রাপ্ত। এগুলো কিন্তু বাংলাদেশে স্বীকৃত বা রিকগনাইজড ডিগ্রি। এই ডিগ্রিগুলা এই আইসিএবি এবং আইসিএমএবি থেকে নেওয়া হয়। হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল তাতে বেশ কয়েকটা ধাপ রয়েছে। হিসাব চক্রের অনেকগুলা ধাপ রয়েছে, এই চক্রগুলো এখানে সিরিয়াল আমি দিয়ে দিয়েছি। হিসাব চক্রের ধাপগুলি কি হবে তা নির্ভর করে কোনো প্রতিষ্ঠান কিভাবে তার হিসাব রক্ষণ প্রক্রিয়া
পরিচালিত করবে তার উপর। এই জন্য প্রতিষ্ঠানের হিসাব চক্রের ধাপসমূহ ভিন্ন রকম হতে পারে। সাধারণভাবে হিসাব চক্রের যে সকল ধাপ হতে পারে তা নিম্নে উল্লেখ করা হলো। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে পরিচালিত হয়, তার যে অ্যাকাউন্টেন্ট থাকে, তিনি কি কি হিসাবগুলা করবেন সেটা ওই প্রতিষ্ঠান ভেদে একটু ভিন্ন হয়। যে প্রতিষ্ঠানের উৎপাদন নাই, সে প্রতিষ্ঠানের তো কস্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজন নাই, তার তো প্রোডাকশন হিসাব করার প্রয়োজন নেই, তাই না? যে প্রতিষ্ঠান শুধুমাত্র পণ্যদ্রব্য একটা ফিনিশড গুডস ক্রয় করে আবার সেল করে দেন, সেই প্রতিষ্ঠানের জন্য তো প্রোডাকশন কস্ট কত টাকা হলো সেটা বের করার প্রয়োজন নাই, তাহলে সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট সেই হিসাবটা করবেন না। সেটার জন্য যতটুকু প্রয়োজন একটা ব্যবসা প্রতিষ্ঠান বেদে, ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি বেদে যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু হিসাব সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট নিয়ন্ত্রণ করে থাকেন। তারপরে আমরা ওভারঅল যে সমস্ত চক্র রয়েছে, সাইকেল রয়েছে অ্যাকাউন্টিং এর, এটা একটা সিরিয়াল এখানে দিয়ে দিয়েছি। হিসাব চক্রে 10টা ধাপ আছে। নাম্বার ওয়ান, লেনদেন শনাক্তকরণ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি এক কথায় বলি, এটা একটা পরিবারের ক্ষেত্রে না। আপনি একটা চিন্তা করেন, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, আপনি XYZ কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট, তো লেনদেন শনাক্তকরণটা আপনি কিভাবে করবেন? তো এই একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ঘটনা ঘটে থাকে, প্রতিদিনই ঘটনা ঘটতেছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন পণ্যদ্রব্য ক্রয় করা হয়। তো 500 টাকার পণ্য ক্রয় করা হলো, 500 টাকার পার্চেস করা হলো, তাহলে এটা একটা ঘটনা। সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ছেলে তার স্কুলে বেতন প্রদান করছে, এটাও একটা ঘটনা হতে পারে। সেই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, যদি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা হয়ে থাকে, মালিক হয়ে থাকে, তাহলে সেটাও একটা ঘটনা হতে পারে। আমি এটাও একটু লিখি পাশাপাশি। স্কুল ফি, এই দুইটা ঘটনা দিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে এখানে যিনি অ্যাকাউন্টেন্ট তিনি আসলে কোন হিসাবটা অন্তর্ভুক্ত করবেন, খেয়াল করুন। এখানে 500 টাকার পণ্যদ্রব্য পার্চেস করা হয়েছে। 500 টাকার পণ্যদ্রব্য যদি পার্চেস করা হয়ে থাকে, তাহলে এটা এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ঘটনা এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা লেনদেন। এখন মালিকের ছেলের স্কুল ফি দেওয়া হয়েছে 500 টাকা, সে টাকাটা যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে দেওয়া হয় তাহলে সেটা ঘটনা হবে, সেটা একটা আর্থিক ঘটনা হবে এবং সেটা লেনদেন হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই 500 টাকা যদি মালিকের ছেলে মালিকের পকেট থেকে নিয়ে যায়, মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে না নেই, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট যিনি আছেন সেটা হিসাবের বইতে লিপিবদ্ধ করবেন না। কারণ হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, সরাসরিভাবে ব্যবসার সাথে সম্পর্কিত আর্থিক যে সমস্ত ঘটনা আছে সেগুলাই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে পরিগণিত হবে। তা না হলে লেনদেন হবে না। ধরুন এরকম হয় যে, এরকম যদি হয় যে, হতে পারে যে মালিক একটা উপহার পাইছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান উপহার পায় নাই, ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক, সেই মালিক একটা উপহার পেয়েছে, গিফট ফ্রম, এটা এসে দোকানে বসে বা অফিসে বসে মালিক শেয়ার করলো অ্যাকাউন্টেন্টের সাথে। ঠিক আছে, গিফট ফ্রম আদার্স, এটা কে পাইছে? মালিক পাইছে, ব্যবসা প্রতিষ্ঠান আলটিমেটলি এখানে জড়িত না। কিন্তু এই এই কথাটা অ্যাকাউন্টেন্ট শুনলো মালিকের মুখ মুখ থেকে, মালিক অফিসে বসে এটা বললো। তাহলে এই গিফট ফ্রম আদার্স এটা কি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা? না, সম্পৃক্ত ঘটনা না। তার মানে অ্যাকাউন্টেন্ট এটাকে লেনদেন হিসেবে শনাক্ত করবে না। আমি বলছি যে অনেক ঘটনা ঘটবে মালিকের, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেই ঘটনাটা যদি অর্থ সম্পর্কিত হয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যা, তখনই সেটা লেনদেন হবে। আমি যদি আরেকটা জিনিস বলি যে, যদি 500 টাকার পণ্য ক্রয় করে, তাহলে 500 টাকা দিয়ে পণ্যটা নিয়ে আসবে, কিন্তু 500 টাকা পণ্য ক্রয় করতে হবে এটা চিন্তা করা হয়েছে। পার্সেস অর্ডার করছে যে 500 টাকার পণ্য, 500 টাকার পার্সেস অর্ডার করা হইলো, জাস্ট অর্ডার করা হয়েছে, টাকা কিন্তু এখনো প্রতিষ্ঠান থেকে বের হয় নাই, তাহলে এটাও লেনদেন না। তাহলে যতক্ষণ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকাটা না সরবে আলটিমেটলি, বা এখানে যে বিষয়টা জাস্ট অর্ডার করা হয়েছে, পণ্যটা এখনো পাওয়া যায়নি, তাই না? পণ্য আবার অনেক সময় বাকিতেও ক্রয় করা হতে পারে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে 500 টাকার পণ্য কিনতে হবে, বা বলছে যে আমাকে 500 টাকার পণ্য দিয়ে যাও, ঠিক আছে?
বা 500 টাকার পণ্য কিনতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের এই 500 টাকার পণ্য প্রয়োজন আজকে, এটা চিন্তা করলো সকালবেলা, সেটা একটা কাগজে লিখে একটা লিস্ট করলো যে কি কি পারচেস করতে হবে, সেখানে লিস্ট করলো। তাহলে এই লিস্টে যে 500 টাকা লেখা হলো যে 500 টাকার পণ্য ক্রয় করতে হবে, মনস্থির করলো, এটাও একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন না। কেন লেনদেন না? কারণ এই 500 টাকার পণ্য কিনতে হবে মনস্থির করছে কেবল, এখন এটা সংগঠিত হয়নি। যখন ঘটনাটা সংগঠিত সংগঠিত হবে ঠিক তখনই সেটা লেনদেন হবে। তাহলে কোনটা লেনদেন কোনটা লেনদেন না, এটা আলাদা করা একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাকাউন্টিং। লেনদেন হতে হলে অবশ্যই অর্থের সাথে সম্পর্কিত হবে। অর্থের সাথে সম্পর্কিত হতে হবে, দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে লেনদেন হওয়ার জন্য। একটা হচ্ছে ফিনান্সিয়াল ভ্যালু থাকতে হবে, আর একটা হচ্ছে রিলেটেড থাকতে হবে। যে বিজনেসের অ্যাকাউন্টসটা আমরা তৈরি করতেছি সেই বিজনেসের সাথে রিলেটেড থাকতে হবে। রিলেটেড যদি না থাকে, রিলেটেড ইভেন্ট যদি না হয়, তাহলেও সেটা ঘটনা, সেই ঘটনাটা লেনদেন হবে না। লেনদেন চিহ্নিত করার এখানে দুইটা ইম্পর্টেন্ট প্রক্রিয়া, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ভ্যালু থাকতে হবে এবং সেই ঘটনাটা সেই ব্যবসা প্রতিষ্ঠান রিলেটেড হতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান রিলেটেড না হলে সেটা হবে না। এরপরে আসুন লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ জিনিসটা কি? মানে রেকর্ডিং, প্রতিদিন পণ্যদ্রব্য ক্রয় করলাম এবং প্রতিদিন বিক্রয় করলাম, যেটাকে অ্যাকাউন্টিং এর আরো সার্বজনীন ভাষায় বলা হয় জার্নালাইজিং। আজকে 500 টাকার পণ্যদ্রব্য ক্রয় করলাম, 1000 টাকার পণ্যদ্রব্য বিক্রয় করলাম, এগুলা যে লিপিবদ্ধ করা হচ্ছে প্রতিদিনই লিখে রাখতে হয়। এই লিখে রাখা হয় যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হয় জার্নালাইজিং। ঠিক আছে? জার্নালাইজিং এর আরেকটা নাম হচ্ছে রেকর্ডিং। একটা প্রতিদিনই ঘটনা করতে পারে, প্রতিদিনই আপনাকে লিখে রাখতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি কি করবেন? প্রতিদিনের ঘটনাগুলা লিপিবদ্ধ করে রাখবেন, রেকর্ড করে রাখবেন, যেটাকে জাবেদা বা জার্নালাইজিং বলা হয়। যেমন ধরুন, আপনি 500 টাকার পণ্য ক্রয় করলেন আজকে 1 তারিখ, তাহলে আপনি লিখে রাখবেন। অ্যাকাউন্টিং এর মেথডটা এরকম যে আপনি কি কি করলেন, আপনি পারচেস করলেন, ঠিক আছে, তাহলে আপনি লিখে রাখলেন পারচেস, পারচেস 500 টাকা। এটা কি জাবেদার বাসায় আসলে আলটিমেটলি যে ঘটনাটা ঘটছে, জাবেদার বাসায় যে থিম, সেই থিম অনুযায়ী কিভাবে লিখে রাখেন একজন অ্যাকাউন্টেন্ট? পার্সেস মানে হচ্ছে এটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে সেটাকে ডেবিট বলা হয়। আর আপনি পার্সেস করছেন, ব্যয় বৃদ্ধি পেল, এই জন্য এটা ডেবিট 500 টাকা। আর এ বাবদ আসলে আপনার কি হলো, আপনি পাইছেন পার্সেস বাবদ প্রোডাক্ট, আর আপনার কাছ থেকে গেল কি? গেল তো টাকা, তাই না? সেটাকে বলে ক্যাশ। ক্যাশ কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে 500 টাকা। হিসাবের ভাষা আসলে জার্নালাইজিং এর ভাষা এভাবে লেখা হয় যে খরচ বৃদ্ধি পেলে কি হয়? খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এভাবে আমি হিসাব করি জার্নালিজম জার্নালাইজিংটা তৈরি করেছি। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছে তারা হয়তো এইভাবে চিন্তা করি আনসারটা করে। যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারাও আপনারাও পারবেন। আমরা একটা সূত্র দেখবো কিছুক্ষণ পরে। এই সূত্রের মাধ্যমে আপনি অনেকগুলো আইটেম পারবেন। আপনি সব পেরে যাবেন তা না, তবে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। ধরুন এমন হতে পারে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট কি করলো, হিসাব করতেছে যে স্যালারি দেওয়া হয়েছে, এমপ্লয়ীদেরকে স্যালারি দেওয়া হয়েছে। ধরুন জানুয়ারি মাসের স্যালারি দেওয়া হয়েছে 1 কোটি টাকা। তাহলে আলটিমেটলি এখানে দুইটা দুইটা দিক থেকে ইফেক্ট করাইতে হয় অ্যাকাউন্টিং এ। দুইটা দিক কিরকম? ডেবিট ক্রেডিটের ইফেক্ট। এটা আমি কিভাবে অ্যাকাউন্টেন্ট হিসেবে হিসাব করব? স্যালারি, স্যালারি মানে কি? একটা খরচ, মানে যা কিছু খরচ সেগুলা যদি বৃদ্ধি পায় সেগুলো হয় ডেবিট। তাহলে স্যালারি ডেবিট, 1 কোটি টাকা যদি স্যালারি দিয়ে থাকে 1 কোর, তাহলে এটার সাথে জড়িত কি? জড়িত হচ্ছে টাকাটা চলে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে। টাকা মানে হচ্ছে ক্যাশ, নগদ চলে গেছে, এটাকে সম্পদ বলা হয়। তাহলে সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। ঠিক আছে? তাহলে ক্যাশ ক্রেডিট 1 কোর, এ হচ্ছে ব্যাপার। এরকম ভাবে ধরুন অনেক ঘটনায় তো ঘটতে পারে। মজুরি প্রদান করা হয়েছে 5,000 টাকা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের 5,000 টাকা মজুরি প্রদান করা হয়েছে। তাহলে অ্যাকাউন্টেন্ট কি করেন? সেটা
লিপিবদ্ধ করেন জাবেদা বইয়ে, তাহলে আপনি আপনার স্বাভাবিক সেন্স থেকে চিন্তা করেন, মজুরি হচ্ছে একটা খরচ, ঠিক আছে? তাহলে মজুরি মানে হচ্ছে ওয়াইজেস, খরচ বৃদ্ধি পেয়েছে, এটা কি হবে? ডেবিট 5,000 টাকা। এটার সাথে আরেকটা খাত তৈরি হয়েছে, মানে অ্যাকাউন্টিং এর সবসময় দুইটা খাত তৈরি হয়, একটা ডেবিট আর একটা ক্রেডিট। ডেবিট খাতটা যদি 5,000 টাকা হয়, ক্রেডিট খাতও কি হবে? 5,000 টাকাই হবে, মানে দুইটা সমান হইতে হবে। তাহলে ওয়াইজেস নামে ডেবিট হয়েছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা পরিশোধ করছি বিদায় তো আমি এখানে লিখতে পেরেছি, তাই না? তাহলে আমার কি চলে গেল? এই ব্যবসা প্রতিষ্ঠানে কি চলে গেল? ক্যাশ চলে গেল। ক্যাশ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ক্রেডিট 5,000 টাকা। এরকম ভাবে আপনি যত ঘটনা বলবেন না কেন এভাবে লেখা যাবে। আপনি যদি বলেন যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে, এই কথাটা একটু লিখি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে যেটার জাবেদা হবে কিনা। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে, কেবল এখনো পণ্য পাইনি, ঠিক আছে? তাহলে এটা লেনদেনই না, লেনদেন না হলে সেটা তো আসলে জার্নালাইজিং করারই সুযোগ নাই। বুঝতে পেরেছেন ব্যাপারটা? যদি বলা হয় যে আজ বৃষ্টি হচ্ছে, তাহলে এটার কি কোনো জাবেদা হবে বা জার্নালাইজিং করা যাবে? করা যাবে না, কারণ এটা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত ঘটনা না, এবং এটা অর্থ দ্বারা পরিমাপ করা যাবে না। আমি যদি বলি আগুনে 500 টাকার পণ্য বিনষ্ট হয়েছে, মানে নষ্ট হয়ে গেছে, তাহলে এটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অর্থ দ্বারা পরিমাপ করা গেছে। তাহলে এটা জার্নালাইজিং করতে হবে, মানে রেকর্ডিং করতে হবে। রেকর্ডিং করলে এটা দুইটা খাত সৃষ্টি হবে, একটা ডেবিট খাত আর একটা ক্রেডিট কার্ড খাত। তাহলে ঘটনাটা ঘটছে কি? আগুনে 500 টাকার পণ্য বিনষ্ট হয়ে গেছে মানে কি? এখানে ব্যয়টা বৃদ্ধি পাইছে, তাই না? আবার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, মানে প্রোডাক্টটা তো আমি ক্রয় করছিলাম, সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি আলটিমেটলি এখানে যদি চিন্তা করেন যে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, তাহলে কি নামে ব্যয় হয়েছে এটা? এই ব্যয়টা আলটিমেটলি হয়েছে কি? ব্যয়টা আসলে আগুনে পণ্যটা বিনষ্ট হয়ে গেছে, পণ্যটা আগুনে বিনষ্ট হোক, কিন্তু আলটিমেটলি কি ব্যয়টা তো ঘটে গেছে। এটা এক্সপেক্টেড ছিল না, আনএক্সপেক্টেড, ব্যয়টা ঘটে গেছে। তাহলে এখানে দুইটা খাত তৈরি হবে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, যেহেতু এটা সম্পৃক্ত এবং অর্থ দ্বারা পরিমাপযোগ্য, এই জন্য এখানে দুইটা, প্রত্যেকটা প্রত্যেকটা লেনদেনের কি করতে হয়? দুইটা খাত বের করতে হয় অ্যাকাউন্টিং এর পাশে, একটা ডেবিট খাত একটা ক্রেডিট খাত। সবসময় চিন্তা করতে হয় আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি ওই ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কি ঘটছে, কি আসছে কি যাচ্ছে, সেটাই আমি হিসাব করে থাকি। এভাবে চিন্তা করে অ্যাকাউন্টেন্টরা কি করে থাকেন? প্রত্যেকটা লেনদেনেরই দুইটা খাতে ভাগ করেন, একটা ডেবিট খাতে নিয়ে যান, আর একটা ক্রেডিট খাতে নিয়ে যান। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এ হচ্ছে ব্যাপার আর কি। এরপরে আসুন শ্রেণীবদ্ধকরণ। করণ মানে কি? মানে হচ্ছে ক্লাসিফাইং, বা এটাকে বলা হয় খতিয়ান। তো প্রতিদিন যে আমি আমার লেনদেন গুলা জার্নালাইজিং করলাম বা লিপিবদ্ধ করলাম, 30 দিনে আমি বারবার অনেকগুলো আইটেম লিখছি, প্রতিদিনই আমার ক্রয় ছিল, তাহলে আমি প্রতিদিনই ক্রয় লিখছি, প্রতিদিনই আমার বিক্রয় ছিল, প্রতিদিন আমি বিক্রয় লিখছি, তাই না? এরকম ভাবে তো অনেক ঘটনা ঘটছে, 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত। তাহলে আমি মাস শেষে আমি কি করি? একটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা লেজার মেনটেন করি। আপনারা লেজার শব্দটা শুনে থাকবেন, বা খতিয়ান শব্দটা, সেই লেজারে এই সারা মাস জুড়ে যে ক্রয় হলো সেটা একবারে লেখা হয়। এই লেজারে লেখা থাকে। লেজার গুলো আসলে কি নামে হয়? লেজার গুলো হয় এরকম, হিসাবের নামে লেজার হয়, ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাবের গড়ে পুরো মাসে কত টাকা ক্রয় হলো সেটা লিখে, লেজারে লেখা থাকে বিক্রয় হিসাব। তাহলে পুরো মাস জুড়ে কত টাকা বিক্রি হলো, এই বিক্রয়ের পরিমাণটা এখানে একবারে লিখতে হয়। তারপর লেজার থাকে বেতন, বেতন হিসাব নামে লেজার হয়।
ঠিক আছে? মজুরি, মানে সারা মাস জুড়ে আমি কত টাকা বেতন দিলাম, সেটা এই বেতন হিসাবে আমি লেজারে তুলবো। সারা মাস মাস জুড়ে আমি কত টাকা মজুরি দিলাম, এই মজুরি হিসাবে আমি এই লেজারে তুলবো। তাহলে লেজার গুলো এরকম ক্লাসিফাইড থাকে আলাদা আলাদা নামে। এরকম কতগুলা নাম হয়? এরকম খুব বেশি না, 150 থেকে 200 নাম হতে পারে, যে যে যেগুলো আসলে হিসাব বিজ্ঞানী হিসাব নামে পরিচিত। এরকম ভাবে আপনি হিসাব করেন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, এরকম নানাবিধ নাম হয় আর কি। ঠিক আছে? 150 থেকে 200 নাম। আমরা আজকে একটা লিস্ট দেখবো, লিস্টে এরকম কিছু হিসাবের নাম আছে যেগুলো সচরাচর অ্যাকাউন্টিং এ কাজ করা হয়, যেগুলো নিয়ে। তাহলে এই শ্রেণীবদ্ধকরণটা আলটিমেটলি আমি যে সারা মাস জুড়ে ক্রয় করলাম, প্রতিদিনই ক্রয় করলাম, প্রতিদিনই আমি লিপিবদ্ধকরণ করে রাখছি, যে মাস শেষে একবারে এসে টোটাল টাকাটা যখন আমি ক্রয় হিসেবে লিখবো, সেটা কি বোঝানো হচ্ছে আসলে লেজার বা ক্লাসিফিকেশন। ঠিক আছে? শ্রেণীবদ্ধকরণ। সারা মাস জুড়ে ধরুন আমি 5 লক্ষ টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে এখানে ক্রয় হিসাব আলটিমেটলি কত টাকা দাঁড়ালো? 5 লক্ষ টাকা। ঠিক আছে? সারা মাস জুড়ে আমি 6 লক্ষ টাকা সেল করলাম, তাহলে এখানে বিক্রয় হিসেবে 6 লক্ষ টাকা। এরকম যে যে আহ, নামে লেনদেন থাকবে, ঘটনা লিপিবদ্ধকরণ করা থাকবে, সেখানে আসবে। ধরুন বেতনে কত টাকা আছে সেটা এখানে হবে, ধরুন 50,000 টাকা সারা মাস জুড়ে বেতন দেওয়া হচ্ছে। মজুরি নাই, তাহলে তো এই প্রতিষ্ঠানের মজুরি হিসাবের প্রয়োজন নাই। তাহলে সব কয়টা হিসাব যে সব কয়টা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন তাও কিন্তু না। যে যে হিসাবগুলা প্রতিষ্ঠান ভেদে প্রয়োজন, সেই সেই হিসাবগুলা মেনটেন করতে হয়। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই লেজার, লেজার বলতে এই প্রত্যেকটা হিসাবের নামে আলাদা আলাদা ভাবে যে ব্যালেন্স সেটা বের করার প্রক্রিয়াটাই আসলে লেজার। এরপরে আসুন সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ জিনিসটা কি, যে আমি কি করলাম, আমি লেজারে প্রত্যেকটা হিসাবের নামে যে সামারিটা লিখলাম, যেমন ক্রয় হিসাবে 5 লক্ষ টাকা, বিক্রয় হিসেবে 6 লক্ষ টাকা, বেতন হিসেবে 50,000 টাকা, এরকম ভাবে যে আমি লিখে গেলাম, এই আমার এখানে প্রত্যেকটারই আবার জের হয়। যেমন ক্রয়, ক্রয় হিসাব একটা ব্যয় হিসাব, এটার ডেবিট জের হবে। বিক্রয় হিসাব একটা আয় হিসাব, এটার ক্রেডিট জের হবে। বেতন হিসাব, ব্যয় হিসাব, এটার একটা ডেবিট জের হবে। তাহলে আলটিমেটলি এরকম দুইটা জেরই হয়, হয় ডেবিট জের হবে প্রত্যেকটা হিসাবের, তা না হলে ক্রেডিট জের হবে। আর কোনো জের হওয়ার সুযোগ নেই। হয় ডেবিট জের হবে, তা না হলে ক্রেডিট জের হবে। তো অ্যাকাউন্টিং এর ভাষায় আবার এই ডেবিট এবং ক্রেডিট সমান হইতে হবে। আমার হিসাবের যে আমি বিভিন্ন নামে হিসাব লিখলাম, এখানে কিছু লিখবো যেগুলা ডেবিট জের, কিছু লিখবো যেগুলা অটোমেটিক্যালি ক্রেডিট জের। হিসাবের ভাষায় এগুলা ক্রেডিট জের হয়ে যাবে। ডেবিট এবং ক্রেডিট সমান হলো কিনা সেটা যাচাই করার যে প্রক্রিয়া, সেটা কি বলা হয়? সামারাইজিং বা রেওমিল, ট্রায়াল ব্যালেন্স ইংলিশে বলা হয়। ঠিক আছে? সংক্ষিপ্তকরণ বা সামারাইজিং, অথবা এটা আরেকটা নাম হচ্ছে রেওমিল বা ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? তো এটা কেমন? এটা এটা আমি আরেকটু সহজভাবে বলে দিচ্ছি, যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা রেওমিল তৈরি করে থাকি। ঠিক আছে? তো গাণিতিক শুদ্ধতা যাচাই করতে বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? ডেবিট এবং ক্রেডিট দুইটা পার্শ্ব সমান হবে। ঠিক আছে? এরপরে আসুন সমন্বয় প্রক্রিয়া। কিছু অ্যাডজাস্টমেন্ট প্রসেস থাকে, এন্ট্রিজ থাকে, যেগুলা সম্পূর্ণ করতে হয়। মানে আমি হিসাবে অন্তর্ভুক্ত করার কথা ছিল জানুয়ারি মাসে, আমি করিনি, সেটা আমি ভুলে গেছি বা ভুল হয়ে গেছে আমার, বা এটা স্কিপ হয়ে গেছে, আমি ফেব্রুয়ারি মাসে এসে সমন্বয় যদি করতে চাই, তাহলে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কারণ হিসাবটা তো জানুয়ারির মাসে, আমি যখন ফেব্রুয়ারি আমি যখন পরবর্তীতে 2-3 মাস পরে এসে সেটাকে ইনক্লুড করতে চাই, তখন আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে বা সমন্বয় করতে হবে, তা না হলে হিসাব বিজ্ঞানের মেথডটা ঠিক হবে না। যেমন ধরুন জানুয়ারি মাসে 500 টাকার পণ্য ক্রয় করেছিলাম, যেটা আমি ভুলে হিসাবভুক্ত করিনি। মার্চ মাসে এসে আমার মনে হইল যে জানুয়ারি মাসের 5 তারিখ রহিম সাহেবের কাছ থেকে আমি 500 টাকার পণ্য ক্রয় করেছিলাম, যেটা আমি হিসাব করতে ভুলে গেছি। তখন মার্চ মাসে এসে তো আপনাকে হিসাব করতে হবে, তাই না? তা না হলে তো 500 টাকার গরমিল তৈরি হয়ে যাবে কিন্তু বছর শেষে। অ্যাকাউন্টিং এর ভাষায় এটা আপনার এক পয়সা হোক, সেটাকে কখনো তুচ্ছ ভাবা যাবে না। অবশ্যই কি করতে হবে? হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। 500 টাকার পণ্য ক্রয় যে ঘটনাটা, যে লেনদেনটা জানুয়ারি মাসের ছিল, আমি জানুয়ারি মাসের যে প্রাথমিক বই
বা রেকর্ডিং কিংবা দৈনিক বই যে জার্নাল সেখানে আমি এন্ট্রি করিনি, তাতে আমার একটা জেড তৈরি হয়ে যাবে বা আমার হিসাবের একটা ভুল প্রেজেন্টেশন হয়ে যাবে। সেটা মার্চ মাসে যখন এসে ধরা পড়লো সেই ভুলটা, তো মার্চ মাসে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্টটা আলটিমেটলি হবে জানুয়ারি মাস হিসেবেই। ঠিক আছে, তো এটার প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াগুলা সম্পূর্ণ করা হয়, এদেরকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট প্রসেস। তো অ্যাডজাস্টমেন্ট প্রসেস সম্পূর্ণ করার পরে আবার একটা রেমিল প্রস্তুত করতে হয়। ঠিক আছে, যে ডেবিট এবং ক্রেডিট পার্শ্ব সমান হলো কিনা। তারপর এই সমন্বিত রেয়ামিলের উপর ভিত্তি করে আমরা যে কাজটা করে থাকি সেটাকে বলা হয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, যেটাকে আরো সহজ ভাষায় বলা হয় চূড়ান্ত হিসাব। এই রেয়ামিলের উপর ভিত্তি করে আলটিমেটলি একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণী মানে চূড়ান্ত হিসাব। এই চূড়ান্ত হিসাবের মাধ্যমে জানা যায় যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিট আয় কত হলো, মোট আয় কত হলো, কিংবা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ কত এবং দায় কত। তাহলে আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয় জানতে চাই, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নিট আয় জানতে চাই, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কত সেটা জানতে চাই, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের দায় কত সেটা যদি আমি জানতে চাই, আমি জাবেদার মাধ্যমে জানতে পারবো না, আমি খতিয়ানের মাধ্যমেও জানতে পারবো না, আমি রেওয়ামিলের মাধ্যমেও জানতে পারবো না। আমি জানতে পারবো আর্থিক আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। আর্থিক বিবরণী আর্থিক বিবরণীর মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, আর্থিক বিবরণী প্রস্তুত করে আমি জানতে পারবো যে ব্যবসা প্রতিষ্ঠানের আয় কত, মোট আয় কত, নিট আয় কত, কিংবা সম্পদ কত, কিংবা দায় কত। বা আরো অনেক বিষয় আছে। আপনারা দেখবেন যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, যেমন আমি কোনো একটা ইয়ারে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইলাম, তো আমি ওই প্রতিষ্ঠানের এই আর্থিক বিবরণী দেখলাম। আর্থিক বিবরণী দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আসলে ওই প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করব কিনা। এটা কেন? কারণ এই আর্থিক বিবরণী দেখে আমি বুঝতে পারছি যে ওই প্রতিষ্ঠানের সম্পদ কি পরিমাণ আছে, এই প্রতিষ্ঠানের দায় কি পরিমাণ আছে, তাই না? এই প্রতিষ্ঠান আমাকে আসলে ডিভিডেন্ড দিতে পারবে কিনা, নাকি কিছুদিন পরে দেউলিয়া হয়ে যাবে। এই বিষয়গুলা আমরা কিভাবে জানতে পারি? আর্থিক বিবরণীর মাধ্যমেই। এই আর্থিক বিবরণীটা আরেক নাম হচ্ছে চূড়ান্ত হিসাব। একটা ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণীর মাধ্যমে জানা যায় যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা কতটা সলভেন্ট বা স্বচ্ছ। আপনি চিন্তা করুন, বাংলাদেশে এই মুহূর্তে খুব একটা মানে বুজ ওয়ার্ড হচ্ছে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। এটা কিভাবে জানতে পারলো জনগণ? এটা কিভাবে বুঝলো? মুখে দিয়ে পড়লো তাহলে কি বুঝতে পারলো? না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা এই জাতীয় কিছু ব্যাংক আছে যারা অ্যামালগেমেট করেছে, ওদের এই আর্থিক বিবরণী দেখেই আমরা বুঝতে পারছি যে ওই প্রতিষ্ঠানের অবস্থা খুব খারাপ। কারণ ওই আর্থিক বিবরণীতে দেখা গেল যে ওই প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ তার নিজস্ব সম্পদের থেকেও বেশি। যখন আমি দেখলাম যে ওই ওই ব্যাংকের বা ন্যাশনাল ব্যাংকের কথাই আপনি বলুন, ন্যাশনাল ব্যাংকের এই মুহূর্তে যে টাকা আছে তার থেকে তার দায় বেশি। কারণ 500 কোটি টাকা আছে কিন্তু তার দায় হচ্ছে 600 কোটি টাকা। তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা দেখে ইনভেস্টর বুঝতে পারে বা ক্লায়েন্ট বুঝতে পারে যে সেই প্রতিষ্ঠানের সাথে সে সম্পর্ক রাখবে কিনা। কেউ একজন মুখ দিয়ে বললো যে এই ব্যাংকের অবস্থা খারাপ, এখান থেকে কি মানুষ সরে যাবে? যেমন আমার জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো কেউ একজন আমাকে আজকে থেকে 1-1.5 বছর আগে বললো যে জনতা ব্যাংক তো দেউলিয়া হয়ে যাচ্ছে, যে তোমার তো জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এক কাজ করো, টাকা পয়সা থাকলে তুলে নিয়ে আসো। তখন আমি জিনিসটা মাথায় নিলাম এবং আমি সেই জনতা ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা দেখলাম বা আর্থিক বিবরণীটা দেখলাম বা ওদের যে চূড়ান্ত হিসাব সেটা আমি দেখলাম। ওগুলা ওয়েবসাইটেই থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই, যেগুলা বিশেষ করে পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট বা এই আর্থিক বিবরণী বা অডিট রিপোর্ট যেটা সেটা আসলে ওয়েবসাইটে থাকে, সেখান থেকে আপনি দেখতে পারবেন। সেখান থেকে আমি দেখলাম যে না, জনতা ব্যাংকের যে পরিমাণ সম্পদ আছে তার থেকে কম দায় আছে। সো আমি নিশ্চিত হতে পারলাম যে না, খুব সহজেই
এটা দেউলিয়া হওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই। ঠিক আছে? তো এটা আমরা আসলে কিভাবে জানতে পারি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মাধ্যমে জানতে পারি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া এই বিষয়গুলো জানার সুযোগ বা সম্ভাবনা কোনোটাই নাই। আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, এরপরে আপনি আসলে আলটিমেটলি ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লস ইত্যাদি বুঝতে পারবেন। তাহলে আমরা যে একটা প্রতিষ্ঠানের যে দৈনিক ঘটনা আছে, সেই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো না যে প্রতিষ্ঠানটা লাভে যাচ্ছে না লসে যাচ্ছে। তার মানে জাবেদার মাধ্যমে বোঝা সম্ভব না। খতিয়ানের মাধ্যমে আমরা বুঝতে পারি না সে প্রতিষ্ঠানটা আসলে লাভে আছে নাকি লসে আছে। কিংবা ট্রায়াল ব্যালেন্স বা রেয়ার মিলের মাধ্যমে আমরা বুঝতে পারি না সে প্রতিষ্ঠানটা কি লাভে আছে নাকি লসে আছে। আমরা বুঝতে পারি আর্থিক বিবরণীর মাধ্যমে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা। আপনি যখন কোনো কোম্পানির ট্যাক্স ফাইল করবেন, তখন আপনি তো ওই কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন করবেন। তাহলে ট্যাক্স ক্যালকুলেশনটা যে আপনি করবেন, ট্যাক্স ক্যালকুলেশনটা কিসের উপর করতে হয় আমরা জানি যে নিট আয়ের উপর করতে হয়। তাহলে নিট আয়টা আপনি কোথায় খুঁজে পাবেন? নিট আয় তো আপনি খুঁজে পাবেন এই আর্থিক বিবরণীতে, অন্য কোথাও তো আপনি নিট আয় খুঁজে পাবেন না। তাহলে এখন আপনি একটু সাহস পাচ্ছেন হয়তোবা যে আপনার ট্যাক্স ফাইল করার জন্য অন্তত পক্ষে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এগুলো প্রস্তুত করার প্রয়োজন নাই। জাস্ট ওই ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে ঠিক বিবরণীটা আপনি কালেকশন করবেন। কালেকশন করে সেখান থেকে খুঁজে বের করবেন নিটাই কত, এই নিটাইয়ের উপরে আপনি 27.5% হারে ট্যাক্স ক্যালকুলেশন করে কোম্পানির ট্যাক্স ফাইল জমা দিয়ে দিবেন, শেষ আপনার কাজ এতটুকুই। অনেক ট্যাক্স লয়ার এখন পর্যন্ত এই এতটুকুই কাজ করে কোম্পানির ট্যাক্স ফাইলগুলো সাবমিশন করে। আর অনেকেই আছে টোটাল অ্যাকাউন্টসটাও বুঝে, তাই না? সেটা হচ্ছে ব্যাপার, আপনার প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তাহলে যে বিষয়টা আমরা একটু ইন্টারলিঙ্ক করাইতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর সাথে ট্যাক্সের রিলেশনটা কোথায়। অ্যাকাউন্টিং এর সাথে ট্যাক্সের রিলেশনটা কোথায়? অ্যাকাউন্টিং এর সাথে ট্যাক্সের রিলেশনটা হচ্ছে এই নিট আয়ের উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখন এই নিট আয়টা সঠিকভাবে বের করার জন্য অ্যাকাউন্টিং এর অনেকগুলা ফর্মুলা রয়েছে, যেগুলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএফআরএস অথবা আইএস মেনটেন করে থাকে। সেটা মেনটেন করেই নিট আয়টা বের করা হয়েছে কিনা এটাও আবার ট্যাক্স অফিস দেখে। যেমন আমরা একটা ট্যাক্স ফাইল হাতে নিয়ে সে কোম্পানির অডিট রিপোর্ট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অডিট রিপোর্ট বলা হচ্ছে, এই আর্থিক বিবরণীটাকে অডিট রিপোর্ট বলা হচ্ছে। এই অডিট রিপোর্টটা বা আর্থিক বিবরণীটা আমরা দেখি যে এখানে যে উনি নিট আয় দাবি করলো 5 লক্ষ টাকা, বাস্তবিক অর্থে কি ওনার নিট আয় 5 লক্ষ টাকা নাকি আরো বেশি। যেমন ধরেন খুব রিসেন্ট ঘটনা, আমি একটা কোম্পানির আমি দেখলাম যে ওনাদের 200 কোটি টাকা সেল আছে। 200 কোটি টাকার সেল, উনি প্রত্যক্ষ খরচ 199 কোটি টাকা দেখাইছে। ঠিক আছে? এটা যদি সে প্রত্যক্ষ খরচ দেখা, আমরা একদম ব্যবসা আয় নির্ণয় করার সময় আমরা দেখছিলাম যে প্রত্যক্ষ খরচ বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মোট আয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মূল থিমই কিন্তু এটা। তো প্রত্যক্ষ খরচ দেখাইলো 199 কোটি টাকা। ঠিক আছে? এটা যদি আমরা একটু দেখি, আমি আমার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে এখানে যেটা পাবো, কত টাকা থাকতেছে? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা থেকে আবার পরোক্ষ খরচ তিনি দাবি করতেছেন 95 লক্ষ টাকা। ঠিক আছে? 95 লক্ষ টাকা, তাহলে তার ওনার নিট আয়টা কত থাকতেছে? নিট আয় নিট আয় থাকতেছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার উপরে 27.5% হিসাব করে উনি ট্যাক্স জমা দিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে 5 লক্ষ টাকার উপরে 27.5% হারে ট্যাক্স কত আসে? 1,37,500 টাকা। তাহলে ওনার আয়করের পরিমাণ হচ্ছে 1,37,500 টাকা। তো আমার কাছে ব্যাপারটা একটু খটকা লাগছে এই জায়গায়। ওনার ট্যাক্সের, উনি যে পরিমাণ ট্যাক্স দিছে এতে কোনো সন্দেহ নাই, হিসাব ঠিক আছে। ট্যাক্স লয়ারের কোনো প্রবলেম নেই। এখানে যে জালিয়াতিটা করা হয়েছে সেটা হচ্ছে ওই কোম্পানির যিনি অ্যাকাউন্টেন্ট আছেন, তিনি যে অ্যাকাউন্টসটা তৈরি করেছেন, অ্যাকাউন্টস তৈরি করে একজন অডিটরের কাছ থেকে অপিনিয়ন নিয়ে আসছেন। অডিটরকে উনি ওনার পক্ষে বায়াস করে একটা একটা অপিনিয়ন নিয়ে আসছে। ঠিক আছে? আনকোয়ালিফাইড অপিনিয়ন নিয়ে আসছে। আনকোয়ালিফাইড অপিনিয়ন মানে হচ্ছে জেনারেল অপিনিয়ন যেগুলো আর কি।
এখন আমার প্রশ্ন লাগলো যে এখানে যে 200 কোটি টাকা উনি বিক্রয় দেখাইলো বা টার্ন ওভার দেখাইলো, 200 কোটি টাকা থেকে যে 199 কোটি টাকা উনি প্রত্যক্ষ খরচ দেখাইলো, এই খরচটা নিয়ে আমার সন্দেহ। তখন আমি ওনাদের কাছে 199 কোটি টাকার খরচের কাগজপত্র চাইলাম। ঠিক আছে, তখন আবার সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট বুঝে ফেলছে যে আসলে আমি তো 199 কোটি টাকার কাগজ দিতে পারবো না। ঠিক আছে, তখন উনি স্বীকার করছে যে এখানে আমার অ্যাকাউন্টিং বেসিস ইনকামটা নির্ণয় করার ক্ষেত্রে আমি একটু অসৎ উপায় অবলম্বন করেছি। তারপরে বাস্তবিক করতে সেই ট্যাক্স ফাইলটা আমরা কি করলাম, সেই ট্যাক্স ফাইলের উপরে আরো ট্যাক্স নতুন করে দাবি সৃষ্টি করে ওই করদাতার কাছ থেকে বা ওই কোম্পানির কাছ থেকে ট্যাক্স আদায় করলাম। তাহলে এখানে যে 199 কোটি টাকা আমি বসাই দিলাম, আমি কিন্তু এটা 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 কিন্তু ট্যাক্স অফিস দেখবে। তার মানে আপনি যে নিট আয়টা বের করলেন, নিট আয়টা বের করার তো একটা স্বচ্ছ প্রক্রিয়া বা প্রসেস রয়েছে, যেটা আইএফআরএস এবং আইএএস দিয়ে থাকেন। সেভাবে যদি আপনি অ্যাকাউন্টসটা মেনটেন করেন, তাহলে কিন্তু আলটিমেটলি নিট আয় সঠিকভাবে বের হবে এবং ট্যাক্সের ফাঁকি হবে না। কিন্তু অনেক করদাতা কি করে থাকেন, এখানে অসৎ উপায় অবলম্বন করে সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণী এটা প্রস্তুত করেন, যেটা মোটেও ঠিক না। এই জন্য স্বাভাবিকভাবে একটি কোম্পানি যদি হয়ে থাকে, কোম্পানির একজন অ্যাকাউন্টেন্টস থাকতে হবে। এই অ্যাকাউন্টেন্টস কি করবেন, সঠিকভাবে প্রতিদিনের লেনদেন গুলা প্রাথমিক হিসাবের বই মানে জাবেদাতে লিপিবদ্ধ করবেন, মাস শেষে বা বছর শেষে সেটাকে খতিয়ান নিয়ে পোস্টিং দিবেন, খতিয়ান বা লেজার। এই লেজার থেকে ডেবিট ক্রেডিটের সততা যাচাই করার জন্য ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করবেন এবং ট্রায়াল ব্যালেন্সের উপর ভিত্তি করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, সেটাই নিয়ম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে আলটিমেটলি আপনি একজন ট্যাক্স লয়ার হিসেবে নিট আয়ের উপর ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স দিবেন, কিন্তু অ্যাকাউন্টসটা ঠিক আছে কিনা সে বিষয়েও আপনার মতামত বা জানা প্রয়োজন আছে। তাই না? এই হচ্ছে ব্যাপার কি, তা না হলে তো সঠিকভাবে ট্যাক্স কমপ্লাই হবে না। হিসাব চক্রে আরো একটা ধাপ আছে, সেটা হচ্ছে সমাপনী দাখিলা। কিছু দাখিলা থাকে যেগুলা বছর শেষে শেষ করে দিতে হয়, ওই ওই লেনদেন গুলা আর পুনরাবৃত্তি ঘটে না। ঠিক আছে, এগুলাকে সমাপনী বা দাখিলা বা ক্লোজিং এন্ট্রি বলা হয়। এই সমাপনী উত্তর আবার রেওয়ামিল প্রস্তুত করা হয়, তার মানে হিসাবে ডেবিট এবং ক্রেডিট দুইটা সমান আছে কিনা সেটা যাচাই করার জন্য এই কম্প্রিহেন্সিভ বা ফিনিশড ট্রায়াল ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, এরপর আরেকটা দাখিলা হচ্ছে বিপরীত দাখিলা। কিছু লেনদেন বিগত বছর থেকে পরবর্তী বছরে কনভার্ট করা হয় বা আনা হয়, ডাইভার্ট করার প্রয়োজন হয়। মানে একটা লেনদেন যেটা গত বছরে ছিল, তো গত 2025 সালের যে সমস্ত বেতন পরিশোধ করার কথা ছিল, সব বেতন পরিশোধ করা হয়নি, কিছু বকেয়া রয়ে গেছে। তার মানে এই বকেয়া বেতনটা হিসাবটা তো পরবর্তী 26 সালে নতুন করে আনতে হবে, তাই না? এইগুলা কি বলা হয়, আসলে বিপরীত দাখিলার মাধ্যমে এগুলা এক ইয়ার থেকে আরেক ইয়ারে আনা হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে হিসাব চক্রের এখানে 10টা ধাপ রয়েছে, 10টা ধাপই আপনাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে এই কারণে যে তা না হলে তো আপনি সেন্সটা ধরতে পারবেন না। হয়তোবা আপনি পরীক্ষাতে এই প্রশ্নটা পাবেন না যে হিসাব চক্রের ধাপসমূহ লিখুন, কিন্তু আপনার জানা থাকতে হবে। তা না হলে হিসাব বিজ্ঞানের কনসেপ্টটা আপনার ভিতরে তৈরি হবে। ঠিক আছে, হিসাব চক্রের বিস্তারিত আলোচনা এখানে আমি যে কথাগুলা বিভিন্ন ধাপে ধাপে বলে আসছি, এগুলো এখানে লেখা আছে। তারপর আমি একবার রিডিং পড়ি, দেখুন। যেমন লেনদেন শনাক্তকরণ, আইডেন্টিফাইং ট্রানজেকশন। প্রতিষ্ঠানে যে সকল ঘটনা ঘটে তার সবগুলো লেনদেন নয়, এজন্য হিসাব চক্রের প্রথম কাজ হবে সবগুলা ঘটনা থেকে যে ঘটনাগুলো লেনদেন সেগুলা বাছাই করা। যে সকল ঘটনা সম্পত্তি ও দায়ের পরিবর্তন ঘটায় এবং অর্থ দ্বারা পরিমাপ করা যায় সেগুলো আর্থিক লেনদেন, তা না হলে লেনদেন হবে না। ঠিক আছে, লিপিবদ্ধকরণ বা রেকর্ডিং জিনিসটা কি? রেকর্ডিং মানে হচ্ছে হিসাব চক্রের প্রথম আনুষ্ঠানিক ধাপ হলো বাছাইকৃত লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক তারিখে ক্রমানুসারে জাবেদাভুক্তকরণ। সর্বপ্রথম এই বইতে লেনদেনগুলোকে লেখা হয় বলে একে প্রাথমিক হিসাবের বইও বলা হয়। তাহলে এই যে হিসাবের যে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয়, এটাকে আসলে লিপিবদ্ধকরণ বা জাবেদাকরণ বলা হয়। ঠিক আছে, এরপরে আসুন শ্রেণীবদ্ধকরণ বা ক্লাসিফাইং। ক্লাসিফাইং জিনিসটা কি? লিপিবদ্ধ লেনদেনগুলো তাদের প্রকৃতি অনুযায়ী খতিয়ানভুক্তকরণ হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। জাবেদায় লিপিবদ্ধকৃত প্রতিটি লেনদেনের
আলাদা আলাদা হিসাব খুলে খতিয়ানভুক্ত করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের টানার মাধ্যমে প্রতি হিসাবের ফলাফল জানা যায়। ঠিক আছে, যেটাকে বলা হয় আসলে পোস্টিং বা লেজার, পোস্টিং টু লেজার মানে খতিয়ানভুক্তকরণ। এরপরে আসুন, 4 নম্বরে বলা আছে সংক্ষিপ্তকরণ বা সামারাইজিং জিনিসটা কি। এখানে বলা আছে যে হিসাব চক্রের চতুর্থ ধাপে রেওয়ামিল তৈরি করা হয়। খতিয়ান হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট তারিখে একটি পৃথক পাতায় বা কাগজে হিসাবের জেরগুলোকে ডেবিট ও ক্রেডিট এ বিভক্ত করে যে বিবরণী তৈরি করা হয় তাকে রেওয়ামিল বলা হয়। আর্থিক বিবরণী তৈরির পূর্বে রেওয়ামিল তৈরি করা হয়। তাহলে রেওয়ামিল তৈরি করার পরে আর্থিক বিবরণী তৈরি করা হয়, তাই না? এরপর আসুন সমন্বয় প্রক্রিয়া বা অ্যাডজাস্টমেন্ট প্রসেস, এই জিনিসটা কি। রেওয়ামিল তৈরি করার পর রেওয়ামিল তৈরি করার পর কিন্তু আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে অনেক সময় দেখা যায় আয় ব্যয় অগ্রিম অথবা বকেয়া রয়েছে যা হিসাবভুক্ত হয়নি, মানে হিসাব থেকে বাদ পড়ে গেছে। যে জাবেদার মাধ্যমে বকেয়া অথবা অগ্রিম আয় ও ব্যয়কে অ্যাক্রুয়াল কনসেপ্ট অনুযায়ী হিসাবভুক্ত করা হয় তাকে বলা হয় সমন্বয় দাখিলা। সমন্বিত রেওয়ামিল হিসাব চক্রের চতুর্থ এবং পঞ্চম ধাপের সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয়। অর্থাৎ রেওয়ামিল প্রস্তুতের পর যে সমন্বয়গুলো অসমন্বিত ছিল সেগুলোকে সমন্বয় করে নতুন করে যে রেওয়ামিলটা তৈরি করা হয় তাকে বলা হয় সমন্বিত রেওয়ামিল। তাহলে আমাদের মূল ধাপ কিন্তু এখানে এ পর্যন্ত হয়ে গেছিল। আলটিমেটলি আমরা রেওয়ামিলের পরেই তো চূড়ান্ত হিসাব তৈরি করতাম, এরপরে দেখা গেছে যে কিছু হিসাব বাদ পড়ে গেছে, তাহলে সেগুলো আবার নতুন করে হিসাবভুক্ত করে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করলাম। এই সমন্বিত রেওয়ামিল প্রস্তুতের উপর ভিত্তি করে আমাদের কি 7 নম্বর যে আইটেমটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার উপর আমরা বারবার এমফাসিস করতেছি, আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর্থিক বিবরণী। এখান থেকে সরাসরি একটা আর্থিক বিবরণী আসতে পারে, অথবা এখান থেকে একটা এলিমেন্টস আসতে পারে। যে গত বছর আসছিল সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড, সেটা আসলে এই আর্থিক বিবরণীর এই একটা অংশ মাত্র। আর্থিক বিবরণীতে অনেকগুলা ব্যাপার নিয়ে কাজ করতে হয়, এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে সিওজিএস। তাহলে এই আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হয় কখন? রেয়ামিল প্রস্তুতির পরে, তাই না? তাহলে এই আর্থিক বিবরণী সমূহ প্রস্তুতকরণ মানেটা হচ্ছে যে প্রিপারিং দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে একটা জিনিস আমি দেখাই, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, স্টেটমেন্টস এর সাথে এস আছে। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবরণ, আর স্টেটমেন্টস মানে হচ্ছে বিবরণ সমূহ। তাহলে আর্থিক বিবরণী সমূহ মানে কি, এখানে বেশ কয়েকটা বিবরণ থাকে। 5টা বিবরণীর সমন্বয়ে আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত হয় বা চূড়ান্ত হিসাব প্রস্তুত হয়। ঠিক আছে, হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এখানে কি কি থাকে দেখুন। এ পর্যায়ে সমন্বিত রেমিল সাহায্যে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহ তৈরি করা হয়। এই আর্থিক বিবরণী থেকে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পত্তি ও দায়ের পরিমাণ জানা যায়। এই দাপের অংশগুলো হলো ইনকাম স্টেটমেন্ট। তার মানে এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয় আমাদেরকে। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হয়। এখান থেকে আমাদের ক্যাশ ফ্লো তৈরি করতে হয়। এখান থেকে আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হয়। ঠিক আছে, এরকম এই আর্থিক বিবরণীটাকে আরো স্পষ্ট করার জন্য আরো একটা আইটেম আছে যে নোটসও দিতে হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে আর্থিক বিবরণীর 5টা স্টেপস রয়েছে, 5টা অংশ রয়েছে। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, একটা হচ্ছে ব্যালেন্স শিট এবং আরেকটা হচ্ছে নোটস। মানে 5টা অংশ আছে আর্থিক বিবরণী, কারণ এখানে নামটাই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে এস আছে, তার মানে এটার বাংলা অর্থ হচ্ছে বিবরণীর সমূহ। আর্থিক বিবরণীতে আসলে একটা বিবরণী থাকে না, ওখানে 5টা বিবরণী থাকে, বা প্রতিষ্ঠান ভেদে কম বেশি হতে পারে। যেমন এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের 3টা বিবরণী থাকে। যদি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব পরীক্ষাতে আসে, আমাদের পরীক্ষাতে কোম্পানির চূড়ান্ত হিসাব আসবে না বা কোম্পানির আর্থিক বিবরণী আসবে না। যদি আসে তাহলে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আসবে। এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর অংশ, আর্থিক বিবরণী অংশ আবার 3টা। একটা হচ্ছে লাভ ক্ষতি হিসাব, ঠিক আছে, লাভ ক্ষতি হিসাব। আর এটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব। হ্যাঁ, ক্রয় বিক্রয় হিসাব। নাম্বার 2 হচ্ছে লাভ ক্ষতি হিসাব, আর নাম্বার 3 হচ্ছে উদ্ধৃত্ত পত্র।
বা ইংরেজিতে বলা হয় ব্যালেন্স শিট। ঠিক আছে, তো একমালিকানা ব্যবসার ক্ষেত্রে আসলে এই তিনটা স্টেটমেন্ট তৈরি করতে হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আর কোম্পানির ক্ষেত্রে পাঁচটা তৈরি করতে হয়: ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট এবং নোটস। এই পাঁচটার মাধ্যমে আর্থিক বিবরণী সম্পূর্ণ হয়। তাহলে আমাদের পরীক্ষাতে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসে, তাহলে এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই চাইবে। এখানে ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব দুটাকে একসাথে কোম্পানির ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ইনকাম স্টেটমেন্ট যেটা কোম্পানির, ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব একসাথে। ঠিক আছে, আর উদ্ধৃত পত্র তো আলাদাভাবে আছেই, এই যে উদ্ধৃত পত্র। তার মানে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং নোটস এর প্রয়োজন নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আবার আধুনিক অনেক রাইটার আছেন, এটা পরামর্শ করেন যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এই লাভ ক্ষতি হিসাব এবং ক্রয় বিক্রয় হিসাব দুইটাকে অ্যামালগেমেট করে একটা নাম দিছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব দুইটাকে আবার এক নামে রাখে কোম্পানির মতো করে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এই দুইটাকে আবার আয় বিবরণী বলে। শুধু আয় বিবরণী বললেও হবে। তাহলে এখানে আপনি যদি বেসিক চিন্তা করেন আর একটু সহজভাবে চিন্তা করেন, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দুইটা স্টেটমেন্টই যথেষ্ট। একটা হচ্ছে আয় বিবরণী, আর একটা হচ্ছে উদ্ধৃত্ত পত্র। সনাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ ক্ষতি হিসাব তৈরি করতে হয় আলাদা আলাদা, কিন্তু আধুনিক পদ্ধতিতে আয় বিবরণী মানে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ ক্ষতি হিসাব দুটাকে একসাথে করা যায়, যেটাকে আয় বিবরণী বলে। ক্লাস 9-10-এ সনাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব, আমাদের যে বোর্ড বইগুলো আছে 9-10-এ, আমরাও পড়ে আসছি এখনো। আমি খেয়াল করেছি, দেখেছি যে সনাতন পদ্ধতিতে মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব আলাদাভাবে প্রস্তুত করে। তো আমরা যখন বিবিতে তৈরি করেছি, এক মালিকানা বা সোল প্রপার্টিশিপের অ্যাকাউন্টস তৈরি করেছি, ওই ক্ষেত্রে আমরা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি, মানে শুধু আয় বিবরণী তৈরি করেছি। এখানে আলাদাভাবে ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব তৈরি করার প্রয়োজন পড়েনি, না করলে হয়। তাহলে আমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করুন, আমরা মূলত করব কোন প্রক্রিয়ায়? আমরা এই সনাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব আলাদাভাবে বের করব এবং উদ্ধৃত তথ্য প্রস্তুত করব। এভাবেই আনসারটা করব, কারণ ওখানে বাধ্যতামূলক ভাবে বলা থাকবে না যে আপনি পদ্ধতিতে করুন, জাস্ট খালি বলা থাকবে যে একটা চূড়ান্ত হিসাব প্রস্তুত করুন। তখন আমরা কি করব? ক্রয় বিক্রয় হিসাব এবং ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব আলাদাভাবে প্রস্তুত করব এবং উদ্ধৃত পত্র প্রস্তুত করব। আবার ওইটাও আমরা দেখবো যে কিভাবে আপনার আয় বিবরণী প্রস্তুত করা হয়, মানে ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব দুটো একসাথেও যে করা যায়, সেটা আমরা দেখে রাখবো। অসুবিধা নেই, তবে আমরা আলাদাভাবে করব, পরীক্ষাতেও আনসারই আলাদাভাবেই করবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে আমাদের পরীক্ষাতে যদি আসে, তাহলে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করার কথাই বলবে, আর কিছু বলবে না। তাহলে এখানে আমাদের কয়টা স্টেপ পারতে হবে খেয়াল করেন? তিনটা। ক্রয় বিক্রয় হিসাব পারতে হবে, আমাদেরকে লাভ ক্ষতি হিসাব পারতে হবে, আমাদেরকে উদ্ধৃতপত্র পারতে হবে। এটা আমরা শিখবো। আমাদের মূল ফোকাসটা হচ্ছে এটা। এটার ভিতরে অনেকগুলা এলিমেন্টস আছে, এই এলিমেন্টস গুলা শুধুমাত্র পরীক্ষাতে আসতে পারে, অথবা টোটাল একটা আর্থিক বিবরণী প্রস্তুত করার কথা বলতে পারে। গত বছর শুধু একটা মাত্র এলিমেন্টস আসছিল। ঠিক আছে, ক্রয় বিক্রয় হিসাবে একটা এলিমেন্টস আসছিল শুধুমাত্র, সিওজিএস। সিওজিএস টা বের করতে বলছিল, মানে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে বলছিল। খেয়াল করেছেন? তাহলে আলটিমেটলি এটা কাজ করতেছে কিভাবে, যে আর্থিক বিবরণীর একটা একটা মাত্র মানে দফা বা একটা মাত্র এন্ট্রি নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু গত পরীক্ষাতে। আমরা যদি টোটাল বিষয়টা আমাদের জানা থাকে আর টোটাল আর্থিক বিবরণীটা যদি আমরা পারি, তাহলে সেখান থেকে যে এলিমেন্টসটাই আসুক, এলিমেন্টস ভেঙে আসলে এখান থেকে আসবে, অন্য কোথাও থেকে আসবে না। আমরা এই আর্থিক বিবরণীটা শিখবো, আর শিখবো রেওয়া মিলটা সরাসরিভাবে, আর কোনো কিছু আমরা আলটিমেটলি ম্যাথের জন্য দেখবো না। তাহলে আমরা আর্থিক বিবরণী এবং রেওয়া মিল দুইটা জিনিসই দেখবো আমরা। অ্যাকাউন্টিং এর যে কটা ক্লাস হবে, এই ক্লাসে আমরা রেওয়া মিল এবং আর্থিক বিবরণী দুইটা জিনিসই শিখবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখুন,
আর্থিক বিবরণী সমূহ প্রস্তুতির পর ব্যবসার লাভ ক্ষতি এবং সম্পদ ও দায়ের সঠিক চিত্র স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট তুলে ধরা হয়। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, কেন প্রস্তুত করা হয়? প্রস্তুত করা হয় সঠিক চিত্র, মানে এক্সাক্ট যে চিত্রটা সেই ব্যবসা প্রতিষ্ঠানের, সেটার চিত্র স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ সমূহের নিকট তুলে ধরার জন্য। এর মানে হচ্ছে সোনালী ব্যাংকের আর্থিক বিবরণী প্রস্তুত করার প্রয়োজনীয়তা কি? সোনালী ব্যাংকের আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে সোনালী ব্যাংকের কত পরিমাণ দায় আছে সেটা জানা যাবে, কত পরিমাণ সম্পদ আছে সেটা জানা যাবে, কত পরিমাণ ব্যয় হয়েছে সেটা জানা যাবে, এবং সেটা কে কে জানবে সেটা সোনালী ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টরস আছেন তারা জানবে। তাদের এটা প্রয়োজন, কারণ তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দে হ্যাভ টু টেক ডিসিশন যে কিভাবে আসলে ব্যাংকটা পরিচালনা করা যায়। এটার জন্য বোর্ড অফ ডিরেক্টরস বোর্ড অফ ডিরেক্টরস কে তথ্য জানতে হবে। এই তথ্যগুলা যদি সঠিকভাবে সে না জানে, তাহলে বোর্ড অফ ডিরেক্টরস কি করতে পারবে না, তারা ডিসিশন নিতে পারবে না যে আসলে ব্যাংকটাকে কিভাবে পরিচালনা করা উচিত। এখন শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টরস এর জন্যই কি আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হচ্ছে? না, সোনালী ব্যাংকে যারা এফডিআর করবে তাদেরও জানার প্রয়োজন আছে যে এই ব্যাংকে যদি আমি এফডিআর করি আমার এফডিআরটা কি রিস্কে পড়ে যাবে কিনা। তাহলে যারা ইনভেস্টর, ঠিক আছে, যারা ইনভেস্টর তারা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে সিদ্ধান্ত নিবে। তার মানে ইনভেস্টরের জন্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে তাহলে যারা যারা যে যে পক্ষসমূহ জড়িত ওই প্রতিষ্ঠানটার সাথে, তাদের প্রত্যেকেরই একটা বাস্তব চিত্র, সঠিক চিত্র জানতে হয়। আর সঠিক চিত্রটা আপনি ওই প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে পাবেন না। ম্যানেজার যেটা বলবে মুখে সেটা আপনি ট্রাস্ট করতে পারেন না, বা সেটা সঠিক না, বা ম্যানেজার নিজেও তো বুঝবে না যে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থানটা কি এই আর্থিক বিবরণী ছাড়া। তাহলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জাজমেন্ট করতে পারেন, সঠিকভাবে সেটার চিত্র বুঝতে পারবেন আর্থিক বিবরণীর মাধ্যমে। তা না হলে কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে? তো এই জন্য আসলে আর্থিক বিবরণী তৈরি করা হয় বিভিন্ন পক্ষ সমূহের কাছে তথ্য সরবরাহ করার জন্য। এছাড়াও আর্থিক বিবরণী সমূহকে আরো সুস্পষ্ট রূপে প্রকাশ করার জন্য হিসাব বিজ্ঞান, তুলনামূলক রেয়ামিল উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিশ্লেষণ ও লেখচিত্র ইত্যাদির মাধ্যমে বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করা করে থাকে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আর্থিক একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করার আগ মুহূর্ত আসলে ওই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থাটা সঠিকভাবে বোঝা যাবে না। এই জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। আর আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য কি করতে হয়? লেনদেন চিহ্নিত করতে হয়, জাবেদা তৈরি করতে হয়, রেয়ামিল তৈরি করতে হয়, তারপরে সেনা আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এরপরে আসুন সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি জিনিসটা কি? ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবকাল শেষে সমাপনী দাখিলার মধ্যে বন্ধ করা হয়। কিছু হিসাব আছে যে বছর শেষে ক্লোজিং ডেতে এসে বন্ধ করে দিতে হয়, এটা আর পরবর্তী বছরে যাবে না। এগুলাকে বলা হয় সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি। এটা তো সব প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে না, যেটা যার জন্য প্রয়োজন। আমরা তো ডিটেলস চক্রটা দেখছি। যে দাখিলার মাধ্যমে রেওয়া মিলের মুনাফা জাতীয় আয় ব্যয় গুলোকে আয় বিবরণীতে হস্তান্তর করে তাদের জের শূন্য করা হয়, তাকে সমাপনী দাখিলা বলা হয়। ঠিক আছে? সমাপনী উত্তর রেওয়া মিল হচ্ছে প্রিফারিং দা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, মানে মুনাফা জাতীয় দফাগুলোর জের শূন্য করার পর বিভিন্ন সম্পত্তি দায় সময়ের জেরগুলো নিয়ে যে রেওয়া মিল তৈরি করা হয় তাকে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বা সমাপনী পরবর্তী রেওয়া মিল বলা হয়। এগুলা ব্যবসা প্রতিষ্ঠান বেদে হয়তো বা সব প্রতিষ্ঠান এই চক্রগুলা মেনটেন করবে না। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, কিছু কিছু বড় বড় কোম্পানি আছে যাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকবে, তারা হয়তো বা এগুলা মেনটেন করবে। তাহলে সব ব্যবসায়ীর জন্য সব কয়টা সাইকেল যে মেনটেন করতে হবে তা কিন্তু না। ঠিক আছে? এরপরে আসলে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা 10 নম্বর চক্রে বলা আছে রিভার্সিং এন্ট্রিজ বলা হয়। রিভার্সিং এন্ট্রিজ মানে কি? হিসাব চক্রের এই ধাপে পরবর্তী হিসাবকালীন লেনদেন সমূহ লিপিবদ্ধ করার সুবিধার্থে চূড়ান্ত হিসাব প্রস্তুত ও সকল হিসাব বই বন্ধ করার পর সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা দেওয়া হয়। এটি বাধ্যতামূলক নয়, এটি ঐচ্ছিক। চলতি সালের বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয় সমূহ লেখা হয়। পরবর্তী হিসাব বছরের শুরুতে পূর্ববর্তী বছরে উদ্ধৃতপত্রের সম্পত্তি ও দায় সমূহ চলতি বছরের হিসাবের খাতায় জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে নতুন বছরের কার্যক্রম শুরু হয়।
এভাবে হিসাব চক্র পূর্ববর্তী বছরের সাথে বর্তমান বছরের বা বর্তমান বছরের সাথে পরবর্তী বছরের যোগসূত্র হিসেবে কাজ করে থাকে। এগুলো হচ্ছে হিসাব চক্র। ঠিক আছে, তাহলে হিসাব চক্র কয়টা দেখলাম আমরা? হিসাব চক্র দেখলাম 10টা। এই 10টা হিসাব চক্র আমাদেরকে বাই ট্রান্স মনে রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আর্থিক বিবরণী, সেই আর্থিক বিবরণীটা আমরা প্রস্তুত করা শিখবো। আর একটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুত করাটা শিখবো। দেখুন, হিসাব সমীকরণ জিনিসটা কি, হিসাব সমীকরণ আমরা একটু দেখি নিই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব সমীকরণটা মানে হচ্ছে যে সমীকরণের মাধ্যমে গাণিতিক উপায়ে মোট সম্পত্তি সমান মোট দায় যোগ মালিকানা তহবিল সমান হয় তাকে হিসাব সমীকরণ বলে। আমি একটু সংক্ষেপে বলে দেই, আর একটু সহজভাবে বলে দিই। একটা ব্যবসা প্রতিষ্ঠানের, খেয়াল করুন, আপনি একটা কোম্পানির কথা চিন্তা করুন, অথবা একটা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের কথাও চিন্তা করতে পারেন। আমি এক্স ওয়াই জেড একটা কোম্পানির কথা চিন্তা করলাম, ঠিক আছে? এক্স ওয়াই জেড কোম্পানি যে ব্যবসা করতেছে, এক্স ওয়াই জেড কোম্পানি যারা শুরু করছে, যারা শেয়ার হোল্ডার, তারাই কোম্পানিকে কি দিল? কোম্পানি দিকে ক্যাপিটাল দিল, মানে টাকা দিল, তাই না? কোম্পানিকে কি করলো? ক্যাপিটাল দিল। কোম্পানি এই ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করলো। ধরুন, শেয়ার হোল্ডাররা পেড আপ ক্যাপিটাল দিল, পেড আপ ক্যাপিটাল পাইলো 10 লক্ষ টাকা। কি পাইলো? এক্স ওয়াই জেড কোম্পানি পাইলো। কিন্তু এক্স ওয়াই জেড কোম্পানিকে আপনি আলাদাভাবে চিন্তা করবেন, এটা কোনো মালিকের উপর কিন্তু আলাদাভাবে, এককভাবে কোনো মালিকের উপর দায় চাপবে না। কোম্পানি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সত্তা, আমরা ট্যাক্সেও দেখে আসছি, কিন্তু কোম্পানিও কিন্তু একটা ব্যক্তি। কোম্পানি একটা ইন্ডিভিজুয়াল, একটা সেপারেট এন্টিটি ক্যারি করে সে, ঠিক আছে? অর্থাৎ আলাদা একটা সত্তা। সকল হিসাব কিতাব, সকল দায়ভার সেই কোম্পানিকে বহন করতে হবে। এটার পারপাসে কিন্তু কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এবং কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী কোম্পানি একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, মানে আলাদা সত্তা। আলাদা সত্তা বিবেচনা করে কোম্পানি গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে এই কোম্পানিকে শেয়ার হোল্ডাররা 10 লক্ষ টাকা ক্যাপিটাল দিল। কোম্পানি ব্যবসা শুরু করলো, ভালো কথা। কোম্পানি দেখলো যে 10 লক্ষ টাকা দিয়ে তার কিছুই হচ্ছে না, সে কি করলো? সে অনেকের কাছ থেকে কিছু টাকা লোন নিল, লোন বা ব্যাংক থেকে লোন নিল। ব্যাংক থেকে ধরুন 5 লক্ষ টাকা লোন নিল, ঠিক আছে? তাহলে এই যে কোম্পানি ব্যবসা শুরু করলো, এক্স ওয়াই জেড কোম্পানি, এক্স ওয়াই জেড কোম্পানি কি নিয়ে শুরু করলো? যেটা, সেটার নাম হচ্ছে সম্পদ, মানে যেটা তার অধিকারে আছে। তার অধিকারে তো আলটিমেটলি 15 লাখ টাকা আছে। 15 লাখ টাকা সে সে যেভাবে ইচ্ছা, তাকে একটা স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটা ব্যয় করতে পারবেন। তাহলে এক্স ওয়াই জেড কোম্পানির অ্যাসেটস আছে কত টাকা? 15 লক্ষ টাকা। এটাকে বলা হচ্ছে অ্যাসেটস। বুঝতে পেরেছেন? অ্যাসেটস সমান সমান দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে মানে লোন বা দায়, লাইবিলিটিস বলা হয় আলটিমেটলি। এখানে দুইটা জিনিস আমি বলি। একটা হচ্ছে এই এক্স ওয়াই জেড কোম্পানি যারা শুরু করছে তাদেরকে তো শেয়ার হোল্ডার বলা হয়। তাদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় সেটাকে বলা হয় ক্যাপিটাল। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সেটাকে বলা হয় ক্যাপিটাল। আর তাদের বাইরে অন্য কারো কাছ থেকে যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় লোন, ঠিক আছে? লোন। তাহলে এখানে এই ক্যাপিটাল এবং লোন মিলে, দুইটা জিনিস মিলে এই কোম্পানির কি দাঁড়াইলো? অ্যাসেট, অ্যাসেটস দাঁড়াইলো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই ক্যাপিটালটাকে আরেকটা নামে ডাকা হয়, এটা হচ্ছে ওনার্স ইকুইটি। মানে ওনার্স মানে যারা মালিক, ঠিক আছে? যারা প্রতিষ্ঠানটা তৈরি করছে তারাই তো আসলে মালিক। তাহলে এখানে এই ক্যাপিটালটাকে ওনার্স ইকুইটি বলা হয়। ওনার্স ওনার্স ইকুইটি বলা হয়। কোম্পানি ক্ষেত্রে একটু ভিন্নভাবে ট্রিট হয়, আর সেটা আমরা ম্যাথে হয়তো বা বিশদভাবে দেখবো। আমি একটু সহজভাবে ওয়ার্ডটাকে এখানে ইউজ করে ফেলেছি। ওনার্স ইকুইটি যদি আপনি এটাকে বলেন, তাহলে এই লোনটার আরেকটা নাম আছে, লোনটার নাম হচ্ছে লাইবিলিটিস, ঠিক আছে? লাইবিলিটিস, যেগুলা বহির্দায়ী, শেয়ার হোল্ডার ব্যতীত বা মালিক ব্যতীত অন্যান্য যে দায়গুলা আছে, এগুলাকে আসলে কি বলা হয়? লাইবিলিটিস বলা হয়। তাহলে খেয়াল করুন, 10 লক্ষ টাকা শেয়ার হোল্ডাররা দিল, 5 লক্ষ টাকা লোন নিল, নিয়ে এক্স ওয়াই জেড কোম্পানি তার মতো করে ব্যবসা পরিচালনা করতেছে।
XYZ কোম্পানির অ্যাসেটস কত? অ্যাসেটস হচ্ছে 15 লাখ। অ্যাসেট সমান সমান দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যাপিটাল প্লাস লোন, মানে ওনার সিকিউরিটি প্লাস লাইবিলিটিস। এই কথাটাই হিসাব সমীকরণে বলছে যে অবশ্যই অবশ্যই কোনো ব্যবসা প্রতিষ্ঠানের এ সমান সমান, মানে অ্যাসেটস সমান সমান, এই যে সূত্রটা এখানে লেখা আছে দেখেন, এই যে এ সমান সমান এল প্লাস ওই হবে, এই এ সমান সমান এল প্লাস ও ই, এটা কি আসলে হিসাব সমীকরণ বলা হয়। ঠিক আছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের এ সমান সমান এল প্লাস ও ই। এল মানে হচ্ছে লাইবিলিটি, ধরুন যে পরিমাণ লোন সে নিল, আর ওনার সিকিউরিটি মানে যেটা ক্যাপিটাল। আর ওনার সিকিউরিটি তো বছরে বছরে বাড়ে, যেটা লাভ হয় সেটা এসে ক্যাপিটালে যোগ হবে, তাই না? এই জন্য এটাকে ওনার সিকিউরিটি বলা হয়। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ আছে, সম্পদ ইজ ইকুয়াল টু অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ কি, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ মানে হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা এখানে বোঝানো হয়েছে। এই এ সমান সমান এল প্লাস ওই আমরা কোথায় বের করি জানেন? এটা আলটিমেটলি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তুলে ধরে এটা বের করি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে। ব্যালেন্স শিট নামে একটা অংশ আছে, সেই ব্যালেন্স শিট যে তৈরি করা হয় ওখানে এক পাশে থাকে সম্পদ, আরেক পাশে থাকে মালিকানা সত্ত্ব ও দায়। সম্পদ সমান সমান মালিকানা সত্ত্ব ও দায় দুইটা সমান হয়। তাহলে খুব সহজভাবে আমরা জিনিসটা দেখলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে কি পরিমাণ সম্পদ আছে তার, সেটা হয়তোবা দুইজনে পাবে তার কাছ থেকে। একজনে শেয়ার হোল্ডার বা মালিক নিজে, এক মালিকানা ব্যবসা হলে মালিকের ফান্ড, তাই না? মালিক নিজে অথবা মালিক ছাড়া অন্য কেউ যদি সেটাকে বলা হয় লাইবিলিটিস, লোন বা লাইবিলিটিস সেটা। তাহলে অ্যাসেটস এর দুইটা অংশ, একটা হচ্ছে যে ক্যাপিটাল, আর একটা হচ্ছে আপনার লোন। ক্যাপিটাল আর এক নাম ওনার সিকিউরিটি, লোনের একটা হচ্ছে লাইবিলিটিস। এখন আপনার প্রশ্ন হতে পারে যে রহিম সাহেব যে ব্যবসা করে সে কারো কাছ থেকে লোন নেয় না, লোন যদি না নেই বাস্তবিক অর্থে লোন ছাড়া, অথবা কেউ তার কাছে 1 টাকাও পাবে না যদি ব্যাপারটা এরকম হয়। যেমন ধরেন রহিম সাহেব একটা ক্রয় বিক্রয়কারী ব্যবসা পরিচালনা করে, আপনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আসলে কেউ না কিছু কিছু না কিছু পাবেই। তার কাছ থেকে সে টাকা না আনলেও সে তো হয়তো বা পণ্য বাকিতে আনছে, আর আপনি যদি বলেন যে না সে কোনো কিছুই বাকিতে নেয় না, তার যে টাকা আছে এই টাকা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সে ব্যবসা করে, তাহলে ওকে ভাই, তাহলে ওই রহিম সাহেব রহিম সাহেবের যে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান তার ক্ষেত্রে অ্যাসেট সমান সমান তার ক্যাপিটালটাই হবে। এখানে আপনি চিন্তা করুন তার ফিগারটা আলটিমেটলি ক্যাপিটালটাই হবে, কারণ লাইবিলিটিসটা তো আপনার জিরো হবে। ঠিক আছে, সবসময় এভাবে দাঁড় করাইতে হবে। এখানে এর মান দাঁড়াবে কি, এটা যদি এটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমি একটু চিন্তা করতেছি, যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে রহিম সাহেব ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে 15 লক্ষ টাকার অ্যাসেটস আছে। মনে করেন অ্যাসেটস টোটাল টাকাটাই তার ক্যাপিটাল, কোনো লাইবিলিটিস নাই। তার মানে সূত্রটা কিভাবে হবে তাহলে? অ্যাসেট সমান সমান ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, টোটালটাই ক্যাপিটাল। টোটালটা যদি ক্যাপিটাল হয় তাহলে তার ক্ষেত্রে কি নাই, তার ক্ষেত্রে লাইবিলিটিস নাই, লাইবিলিটিসটা জিরো। কিন্তু সূত্র এটাই অ্যাপ্লাই করাইতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এমন হতে পারে তার কাছে কেউ একজন 500 টাকা পাবে, 500 টাকার মাল ক্রয় করছে সে, টাকা এখনো পরিশোধ করেনি, বিবিধ পাওনা তৈরি হয়ে আছে, কিন্তু এই 500 টাকা এখানে দিতে হবে, তাই না? ব্যাপারটা এরকম। আর আপনি যদি বলেন যে না তার কাছে কেউ 1 টাকা পাবে না, 30শে জুন তারিখে আপনি এসে দেখলেন, তাহলে এটা এটা জিরো হবে, সমস্যা নেই। তাহলে লাইবিলিটি ছাড়াও তো বিজনেস পরিচালিত হতে পারে। ঠিক আছে, টোটাল মালিকের টাকাটা দিয়ে কিন্তু বিজনেস পরিচালিত হতে পারে, সমস্যা নেই। কিন্তু সূত্রটা কি? আলটিমেটলি সূত্রটা হচ্ছে অ্যাসেট সমান সমান, সূত্রটা কি? সূত্রটা কি? মোট সম্পত্তি, এই যে দেখুন এখানে বোল্ড করে লেখা আছে, মোট সম্পত্তি সমান মোট দায় যোগ মালিকানা তহবিল। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটাই হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে একটা আলোচনা আছে এখানে, সম্পদ সমূহ কোনগুলো, যে সব জিনিসপত্র প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়, সেই সব জিনিসগুলোই মূলত সম্পদ, সেই সব জিনিসগুলোকেই মূলত সম্পদ বলে। যেমন আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা, ব্যাংক জমা, নগদ অর্থ, এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, সহজ কথা। ঠিক আছে, আর লাইবিলিটিস কোনগুলো?
মূলত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের মালিক প্রথম ও দ্বিতীয় পক্ষ। তাহলে প্রতিষ্ঠান যদি প্রথম পক্ষ হয়, প্রতিষ্ঠানের মালিক হচ্ছে দ্বিতীয় পক্ষ। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী ব্যাংক ঋণ কিংবা বাকিতে পণ্য ক্রয় করা সংগঠিত হয়ে থাকে। সেই সব কারণে প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের দাবিকে মূলত দায়ী বলে। তাহলে অন্য কেউ যেটা পাবে আর কি, সেটাকে দায়ী বলে, যা একটি নির্দিষ্ট সময়ে সেই অর্থ পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে লাইবিলিটিস। যেমন ঋণ, ব্যাংক ঋণ, পদেয় হিসাব, কর্জ ইত্যাদি। আর মালিকানা সত্ত্ব জিনিসটা কি, ওনার সিকিউরিটি জিনিসটা কি? ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাই মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তৃতীয় পক্ষ যা পাবে সেটা যদি আমি বাদ দেই, তাহলে সেটাই তো মালিকের। আর মালিকের যে অংশটা, সেটা কি বলা হয়? ওনার সিকিউরিটি। ঠিক আছে? ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব মানে সত্ত্ব, কতটুকু অধিকার মালিকের আছে সেটা কি বোঝানো হচ্ছে। ঠিক আছে? এই যে দেখুন, সহজভাবে বলা যায় ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের দাবিকেই মালিকানা সত্ত্ব বলে, যেমন মূলধন, মানে মালিক যেটা সরবরাহ করে আর কি। ঠিক আছে? তো মালিকানা তহবিলের সঙ্গে চারটি বিষয় সম্পৃক্ত, যথা আয়, ব্যয় বা খরচ, মালিক কর্তৃক বিনিয়োগ, মালিক কর্তৃক উত্তোলন। জেনে রাখা ভালো যে আয় ও মালিক কর্তৃক বিনিয়োগ মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এবং ব্যয় ও মালিক কর্তৃক উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে। এই কথাটা যদি আমি একটু এক্সপ্লেনেশন করি, যেমন ধরুন মালিকানা সত্ত্ব হিসেবে 5 লক্ষ টাকা ইনভেস্ট আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে। তো এখানে ধরুন যদি ব্যবসা প্রতিষ্ঠানের 1,000 টাকা লাভ হয়, তাহলে তার মালিকানা সত্ত্ব 1,000 টাকা বেড়ে যাবে। খেয়াল করুন জিনিসটা। ঠিক আছে? এই জন্য বলছে যে আয়টা মালিকানা সত্ত্বের সাথে সম্পৃক্ত। ব্যবসা প্রতিষ্ঠানের যদি 1,000 টাকা ব্যয় হয়, তাহলে 1,000 টাকায় মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে। রয়ে হ্যাঁ, মানে এই ব্যবসা প্রতিষ্ঠান করিম সাহেবের কাছ থেকে কর্জ আনছে, কর্জর টাকা থেকে তো তার ব্যয় সংগঠিত হবে না। চিন্তা করতে হবে যে তার মালিকানা সত্ত্ব থেকে এটা হ্রাস পাইছে, কারণ কর্জের টাকা তো আবার ফেরত দিতে হবে। ঠিক না? মালিক কর্তৃক বিনিয়োগ, ধরেন মালিক আরো 1 লক্ষ টাকা এই ব্যবসা প্রতিষ্ঠানে দিছে, তাহলে 1 লক্ষ টাকা দেওয়ার কারণে এই মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। মালিক ধরুন তার ছেলের স্কুলের বেতন দেওয়ার জন্য 5,000 টাকা এই ব্যবসা প্রতিষ্ঠানের ইয়া থেকে, ক্যাশ বক্স থেকে নিছে, তাহলে 5,000 টাকা এখানে মাইনাস হবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে আয় ও মালিক কর্তৃক বিনিয়োগ মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, ব্যয় ও মালিক কর্তৃক উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এই কথাটা এখানে বলা আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিম। এটা কোথায় কাজে লাগবে আপনার কোয়েশ্চেন হতে পারে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। এটা না বুঝলে অ্যাকাউন্টিং এর সেন্সটা ধরা যাবে না। আস্তে আস্তে আপনি অ্যাকাউন্টিংটা নিয়ে যখন চর্চা করবেন, তখন আপনি বুঝবেন যে আসলে আলটিমেটলি এটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা হয়তো ব্যাপারগুলা উম, ধরতে পারেন, বা খুব সহজে রিভিউ হওয়ার কারণে আরো আরো আপনাদের কাছে সহজ হয়ে যাবে। যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনারা ফ্রাস্ট্রেটেড হয়েন না, ডোন্ট বি কনফিউজড। আমাদের এই চারটা ক্লাস হবে। চারটা ক্লাস আপনারা শেষ করলে একটা স্বাভাবিক কনসেপ্ট আপনার ভিতরে তৈরি হবে, যে স্বাভাবিক কনসেপ্টটা আপনার প্রস্তুতির জন্য যথেষ্ট। ঠিক আছে? আচ্ছা, এই আধুনিক বা হিসাব সমীকরণ ভিত্তিক নিয়মে সংক্ষেপে ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক সূত্র, আমরা যেটা ওই জাবেদা নির্ণয় করার সময় বা একটা লেনদেন যখন আমরা লিপিবদ্ধ করতাম, যে ডেবিট ক্রেডিট আমি শব্দটা বলছিলাম, এই দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং এ। ডেবিট ক্রেডিট কিভাবে নির্ধারণ করি আমরা দেখুন। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক আছে? এর মানে কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাহলে আসবাবপত্র একটা সম্পত্তি, আসবাবপত্র হিসাব ডেবিট হবে। আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, এটা যদি আমি জাবেদাভুক্ত করি বা ডেবিট ক্রেডিট নির্ণয় করি বা লিপিবদ্ধ করি দৈনিক বইতে, তাহলে বিষয়টা কি ঘটবে? 5,000 টাকার আসবাবপত্র ক্রয়, মনে রাখুন 5,000 টাকার আসবাবপত্র ক্রয়, তাহলে আমি এখানে কি করছি, আমি 5,000 টাকার আসবাবপত্র আমার দোকানে আমি আনতে পারছি। আসবাবপত্রটা আমার দোকানের জন্য একটা সম্পদ, তাহলে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইলে কি, ডেবিট 5,000 টাকা। 5,000 টাকার আসবাবপত্র যে আমার দোকানে ঢুকছে, এতে তো আমার নগদ বা টাকা চলে গেছে। ঠিক আছে? যে টাকাটা বা নগদটা হচ্ছে আমার সম্পদ। আসবাবপত্র বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট দিছি, আবার নগদ নামে সম্পদ হ্রাস পাইছে। ঠিক আছে? এই জন্য এটা হবে ক্রেডিট।
বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই কথাটা এখানে বলা আছে যে সম্পদ বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট। তাহলে এখানে একই সাথে এই আসবাবপত্র করে 5,000 টাকা, এই লেনদেনটার মধ্যে দুইটাই সম্পদ রিলেটেড, মানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ হ্রাস পেয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এরপরে আসুন, খরচ ব্যয় বা ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এর মানে কি? ধরেন আমি 500 টাকার পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় কি হবে? ডেবিট। খরচ বৃদ্ধি পাইছে, ক্রয় করার কারণে কি খরচ বৃদ্ধি পাইছে, ডেবিট 500 টাকা। ক্রয় করার কারণে আমার নগদ নামক সম্পদ কমে গেছে। তাহলে নামক সম্পদ কমে গেছে, এটা কোথায় চলে যাবো? ওই যে সম্পদ হ্রাস পেলে কি ক্রেডিট। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে এখানে কি হবে? নগদ ক্রেডিট। এভাবে আসলে আলটিমেটলি প্রত্যেকটা লেনদেন কাজ করে। বুঝতে পেরেছেন? ব্যয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মনে রাখুন, ব্যয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। এখন এর মানেটা কি? ধরুন পাওনাদারকে পরিশোধ, পাওনাদার তো একটা দায়ী, পাওনাদার কে পরিশোধ 1,000 টাকা। তাহলে এতে ঘটনাটা কি করছে? আমার দায়টা হ্রাস পাইছে। পাওনাদারকে পরিশোধ যদি আমি 1,000 টাকা করি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাটা কি ঘটবে? তার পাওনাদার হ্রাস পাবে, পাওনাদার তো এক ধরনের দায়। তাহলে দায়টা হ্রাস পেলে কি, দায় হ্রাস পেলে কি ডেবিট। তাহলে পাওনাদার ডেবিট কত টাকা হবে? 1,000 টাকা পরিশোধ করছি, তাহলে 1,000 টাকা। এখন এই পাওনাদারকে যে আমি 1,000 টাকা পরিশোধ করছি, এতে আমার কি ঘটেছে? নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা জানি সম্পদ হ্রাস পেলে কি ক্রেডিট। তাহলে নগদ ক্রেডিট। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আর কি, যদি আপনি একটু বুঝে বুঝে কিছু প্র্যাকটিস করেন। আর আপনাদেরকে আমি একটু পরামর্শ দিব, এই অ্যাকাউন্টিং এর জন্য আপনারা যদি সম্ভব হয়, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান যে বইটা আছে, সেই বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সহজ সরল সাবলীল ভাবে বর্ণনা করা আছে। আমি যে বিষয়গুলো আলোচনা করছি এখানে বেশিরভাগ অংশই আমি নবম দশম শ্রেণীর বই থেকে নিয়ে আসছি। ওখানে তো ডিটেলস লেখা আছে, আপনারা ওই বইটা যদি সম্ভব হয়, ওখানে কিছু ম্যাথ আছে, ওগুলো প্র্যাকটিস করবেন, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরকম ভাবে আয় বা লাভ যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাইলে ক্রেডিট, আর হ্রাস পাইলে ডেবিট। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ব্যাপারটা যদি এরকম ঘটে যে কোনো একটা আয় সেটা বৃদ্ধি পেল, বৃদ্ধি পেলে কি হবে? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। উল্টা পাল্টা লাগতেছে কিন্তু আপনার কাছে, তাই না? এটা একটু মুখস্থ রাখতে হবে। ধরুন নগদে 500 টাকার, নগদে 500 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। হ্যাঁ? বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে টাকাটা আসতেছে। বিক্রয় করলে, বিক্রয় একটা আয় হিসাব, মানে বিক্রয় করলেই তো আয় হয়, তা না হলে তো আয় হবে না, তাই না? বিক্রয়টা কি হবে? ক্রেডিট হবে। বিক্রয় মানে আয় বৃদ্ধি পাইছে। বিক্রয়টা যদি, বিক্রয়টা যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা কি হবে? যেহেতু বিক্রয়টা একটা আয়, তাহলে বৃদ্ধি পেলে এটা ক্রেডিট। খেয়াল করুন, ক্রেডিট হবে কত টাকা? 500 টাকা। বিক্রয় ক্রেডিট 500। আর বিক্রয় করার মাধ্যমে আমি একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে মানে নগদে বিক্রি যেহেতু করছি, নগদ নামক একটা সম্পদ পাইলাম। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আবার কি ডেবিট। তাহলে এখানে নগদ ডেবিট 500 টাকা। অ্যাকাউন্টিং এ এভাবে ক্লাসিফাইড করার সময় সবসময় ডেবিটটা আগে লিখতে হয়, ক্রেডিটটা পরে লিখতে হয়। ঠিক আছে? তাহলে আমি এটা একটু পরে নিয়ে যাই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা স্বর্ণ সূত্র আছে। প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাব দুটি চিহ্নিত করে, জড়িত দুটি
জড়িত হিসাব দুটি, মানে প্রত্যেকটা লেনদেনে দুইটা হিসাব থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট, এটা মাথায় রাখতে হবে। তাহলে হিসাব দুটি চিহ্নিত করে তাদের কোনটি কোন শ্রেণীভুক্ত তা নির্ণয় করতে হবে। এরপর নিম্নের সূত্র অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ধারণ করতে হবে। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করছি এটাও ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। আর ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা স্বর্ণ সূত্র আছে, মানে সনাতন সূত্র, যেটা এটাকে গোল্ডেন রুল বলা হয়। এটা আপনি এভাবেও মনে রাখতে পারেন। ডেবিট ক্রেডিটটা আমি যেভাবে দেখাইলাম, একটা প্রক্রিয়া কেবল দেখাইছে, আরেকটা প্রক্রিয়ায় দেখুন। ব্যক্তিবাচক হিসাব, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন হলে যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করে তাহলে ডেবিট, আর যদি সুবিধা প্রদান করে তাহলে ক্রেডিট হবে। বুঝতে পেরেছে? সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে লেনদেনের মাধ্যমে ব্যবসায় কোনো সম্পত্তি আসলে উক্ত হিসাব ডেবিট, এবং কোনো সম্পত্তি চলে গেলে ওই সম্পত্তি হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, এইভাবেও আপনি মনে রাখতে পারেন, এটাও একটা সূত্র। এটিকে স্বর্ণ সূত্র বলা হয়। নামিক হিসাব, ব্যবসায়ের সমস্ত ব্যয় খরচ বা ক্ষতি সংক্রান্ত হিসাব ডেবিট, বা আয় বা লাভ সংক্রান্ত হিসাব ক্রেডিট হবে। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের উপরোক্ত নিয়মাবলী সুস্পষ্ট এবং যথাযথভাবে অনুসরণ করা হয়, তাই তাই উক্ত নিয়মাবলীকে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্র বা গোল্ডেন রুল বলা হয়। ঠিক আছে। দ্রুত বা দাখিলা পদ্ধতিতে হিসাব সংগ্রহের দুইটি পক্ষ থাকে, এক পক্ষ ডেবিট, অন্য পক্ষ ক্রেডিট। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। বুঝতে পেরেছেন? তাহলে ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ সবসময় আসবে। প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে সমপরিমাণ অর্থ ডেবিট এবং ক্রেডিট করতে হবে, কম বেশি করা যাবে না। সমপরিমাণ অর্থ ডেবিট ক্রেডিট করতে হবে। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্রটি এভাবে বর্ণনা করা যায়: ব্যক্তিবাচক হিসাব, গ্রহীতা হিসাব ডেবিট, দাতা হিসাব ক্রেডিট। ঠিক আছে। সম্পত্তিবাচক হিসাব, আগত হিসাব ডেবিট, নির্গত হিসাব ক্রেডিট। নামিক হিসাব, ব্যয় খরচ ও ক্ষতি ডেবিট, আয় ও লাভ ক্রেডিট। বুঝতে পেরেছেন? এই হিসাবে একটা গোল্ডেন রুল রয়েছে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে আধুনিক ভাবে যেটা, সেটা হচ্ছে আপনার হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের মাধ্যমেও ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। আরেকটা দেখলাম যে গোল্ডেন রুল বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্র। স্বর্ণ সূত্রের মাধ্যমেও কি করা যায়? হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। তাহলে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রক্রিয়া দুইটাই ঠিক আছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তা আপনি যেভাবেই করেন না কেন, আমার ডেবিট ক্রেডিট আপনার ডেবিট ক্রেডিটের সাথে অবশ্যই মিলবে। ঠিক আছে। জাস্ট খালি দুইটা কথা দুই রকম আর কি। কিন্তু ডেবিট ক্রেডিট আলটিমেটলি ওই জিনিসটাকেই নির্দেশ করা হচ্ছে, একটা জিনিসকে নির্দেশ করা হচ্ছে। আমি যদি হিসাব সমীকরণের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, আমার যেটা হবে উত্তর। আপনি যদি স্বর্ণ সূত্র দিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করেন, আপনার উত্তর কি হবে? ভিন্ন হওয়ার সুযোগ নেই। আপনি আলাদা ব্যাখ্যা দাঁড় করাইতে পারবেন না। আমরা দুই ধরনের অঙ্ক আমাদের প্রস্তুতি হিসেবে আমরা শিখবো, একটা হচ্ছে রেয়ার মিল, আর একটা হচ্ছে চূড়ান্ত হিসাব। ঠিক আছে। রেয়ার মিল আরেকটা হচ্ছে চূড়ান্ত হিসাব, এই দুই ধরনের অঙ্ক আমরা করব। আশা করা যাচ্ছে যে রেয়ার মিল পরীক্ষাতে যদি সরাসরি ভাবে অঙ্ক আসে, দুই ধরনের অঙ্ক থেকে আসবে। জাবেদা, খতিয়ান এগুলো আসবে না। ঠিক আছে। এটা খুব স্বাভাবিক। যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে এগুলো আনসার করবেন, তবে আপনার সেন্সিবিলিটিটা আপনি ধরে রাখার জন্য আমি যতটুকু আলোচনা করেছি ততটুকু আপনাকে জানতে হবে। তাহলে আমরা রেয়ার মিল এবং চূড়ান্ত হিসাব শিখবো। এই জন্য আমরা রেয়ার মিলের ম্যাথটাতে সরাসরি প্রবেশ করে যাই আজকে, কালকে আবার ডিটেলস পড়বো। দেখুন রেয়ার মিলের ম্যাথটা কিভাবে সলভ করতে হয়, রেয়ার মিল পরীক্ষাতে কিভাবে আসে, কিভাবে আনসার করতে হবে। রেয়ার মিল ইংলিশ শব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। রেয়ার মিলের ছকটা কেমন, এরকম পাঁচটা কলাম থাকবে। নাম্বার ওয়ান ক্রমিক নং, নাম্বার টু হিসাবে নাম বা বিবরণ, নাম্বার থ্রি হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, নাম্বার ফোর হচ্ছে ডেবিট টাকা, নাম্বার ফাইভ হচ্ছে ক্রেডিট টাকা। এরকম ছক করতে হবে। ঠিক আছে, রেওয়া মিলের ম্যাথ সলভ করার জন্য। তাহলে এই পাঁচটা কলাম থাকবে। আর প্রশ্নপত্রে কিছু হিসাবের নাম দেওয়া থাকবে। হিসাবের নাম অনুযায়ী আপনি এভাবে লিখবেন হিসাবের নাম বা বিবরণের গড়ে। আপনার কাজ হচ্ছে এই ডেবিট আর ক্রেডিট টাকাটা কোনটা হবে। যেমন বেতনের টাকাটা আসলে ডেবিট করে হবে নাকি ক্রেডিট করে হবে। তাহলে আমি এটা পারি, এই জন্য আমি লিখে ফেলছি যে বেতন এবং বেতন হচ্ছে এক ধরনের কি ব্যয়। ব্যয় এবং সম্পদ, এই দুই ধরনের হিসাব সবসময় ডেবিট হয়।
ঠিক আছে? ব্যয় এবং সম্পদ, এই দুই ধরনের হিসাব সবসময় ডেবিট হবে। আর আয় ও দায়, এই দুই ধরনের হিসাব সবসময় ক্রেডিট হবে। তাহলে বেতনটা এক ধরনের ব্যয় বা খরচ, তাহলে এই জন্য এটা ডেবিট হয়েছে, সহজ কথা। বুঝতে পেরেছেন? বিক্রয়, বিক্রয় হচ্ছে একটা আয়। আয় এবং দায় সবসময় ক্রেডিট হয়ে জন্য এটা ক্রেডিট পাশে টাকাটা হয়েছে। আপনার কাজ হচ্ছে অঙ্ক হিসেবে জাস্ট খালি টাকাটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে সেটাই বের করা, আর কোনো কাজ নাই এটা মিলে। মজুরি, মজুরি একটা ব্যয় বা খরচ, তাহলে মজুরি হিসাবটা কি হবে রেওয়া মিলে, সবসময় ডেবিট হবে। মানে ব্যয় বা খরচ তো আমরা জানি ডেবিট হয়। অগ্রিম প্রদত্ত বেতন, আপনি আগে ভাগেই টাকা দিয়ে রাখছেন বেতন হিসেবে, তাহলে এটা আপনার এক ধরনের সম্পদ। তাহলে সম্পদ কি হবে, ডেবিট করে হবে, এই জন্য ডেবিট করে হয়েছে। তাহলে নাম দেওয়া থাকবে এভাবে। আপনার কাছে হচ্ছে টাকাগুলা কোন করে হবে, ডেবিটের করে হবে নাকি ক্রেডিটের করে হবে, সেটাই আপনার কাজ। এটা কি বলা হয়, রেওয়া মিল। সাসপেন্স অ্যাকাউন্ট হয় মানে, রেওয়া মিল অনেক সময়, রেওয়া মিল অবশ্যই দুই পাশে মিলতে হবে, অনেক সময় মিলে না। অনেক সময় মিলে না মানে এটা আইএফআরএস এর সাথে যায় না, অবশ্যই মিলাইতে হবে। যদি কোনো কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠানের জরুরি হয়ে পড়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করার জন্য, কিন্তু রেওয়া মিল মিলাইতে পারতেছে না, সময় স্বল্পতার জন্য অনেক সময় সাসপেন্ড অ্যাকাউন্ট দিয়ে রেওয়া মিলটা মেলানোর সুযোগ আছে। তবে এটা আবার বের করে সমাধান করতে হবে। আমরা এই সাসপেন্স অ্যাকাউন্টটা একটু দেখি। এটা খুব গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখে রাখলাম। রেওয়া মিলের দুই পার্শ্ব না মিললে সাময়িক সময়ের জন্য যে হিসাবের মাধ্যমে দুই পার্শ্ব সমান করা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। রেওয়া মিলের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফল থেকে বেশি হয়, অর্থাৎ ক্রেডিট দিকে কম পড়ে, তাহলে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব লেখা হয়। রেওয়া মিলের ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফল থেকে বেশি হয়, অর্থাৎ ডেবিট দিকে কম পড়ে, তাহলে ডেবিট দিকে অনিশ্চিত হিসাব লিখতে হয়। ঠিক আছে? পরবর্তী সময়ে ভুল খুঁজে বের করা সম্ভব হলে সংশোধনী জাবেদার মাধ্যমে অনিশ্চিত হিসাব বন্ধ করা হয়। অবশ্যই বন্ধ করতে হবে, কারণ আইএফআরএস এবং আইএস যে সমস্ত নিয়ম দেয়, অনিশ্চিত হিসাব নামে কোনো হিসাব থাকতে পারে না। একজন অ্যাকাউন্টেন্ট সাসপেন্স করে রাখবে কোন একটা অ্যাকাউন্ট, সেটা হতে পারে না। সময় স্বল্পতার কারণে বা আর্থিক অবস্থা জানার জন্য, সময় স্বল্পতার কারণে অনেক সময় সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করে ফেলা হয়। এরকম হলেও পরবর্তীতে আবার এটা ঠিক করতে হবে। এই সাসপেন্স অ্যাকাউন্টটা কিভাবে ব্যবহার করা হয়। ধরুন এখানে বিক্রয় আমি দিলাম 90,000 টাকা। তাহলে রেওয়া মিলের দুইটা পার্শ্ব, একটা পার্শ্ব হচ্ছে, ও এটাই তো ঠিক ছিল, এখানে 1 লক্ষ টাকা ঠিক ছিল না? এই যে ধরুন এই রেওয়া মিলটা, ধরুন আমি একটা পূর্ণাঙ্গ রেওয়া মিল, আর কোনো কিছু নাই। তাহলে আমি এখন এটা ডেবিট ক্রেডিট যোগ করব, ডেবিট সমান সমান ক্রেডিট হবে, তা না হলে রেওয়া মিল মিললো না বা রেওয়া মিলটা হইলো না। তাহলে এখানে ডেবিট পাশে কি আছে, 5,000, 10,000, 15,000, 5,000, মাত্র 20,000 আছে। ঠিক আছে? আর এই পাশে কত, 1 লক্ষ টাকা। তাহলে কম পড়ছে কোন পাশে, এখানে দুইটা অবশ্যই সমান হবে, তা না হলে রেওয়া মিলই হইলো না। আমি এখানে একটা উদাহরণ, মানে জাস্ট শখটা শিখছিলাম আমরা, এই জন্য ডিটেলস লিখি নাই। হয়তো বা আরো অ্যাকাউন্টস বা হিসাব আছে এই হিসাবে, সেখান থেকে দুই একটা নিয়ে আসছি। এই জন্য এখানে কি হয়ে গেল, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। কোন পাশে কম আছে খেয়াল করুন তো। কম আছে ডেবিট পাশে, তাহলে যে পাশে কম আছে এখানে হিসাবের ঘরে লিখবো অনিশ্চিত হিসাব। আর এখানে কত টাকা কম আছে, মাত্র 20,000 টাকা আছে এখানে, তাই না? তাহলে 1 লাখ হইতে হলে আরো 80,000 টাকা লাগবে। তাহলে অনিশ্চিত হিসাবের পরিমাণ হবে 80,000 টাকা। তার মানে এই 80,000 টাকা নামে অন্য কোনো হিসাব আছে যেগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না। এই জন্য এটাকে সাসপেন্ড অ্যাকাউন্ট ধরে আমি রেওয়া মিলটা মিলিয়ে দিলাম। যদি কখনো রেওয়া মিল না মিলে, এরকম সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে রেওয়া মিল মিলাইতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এই দুই পার্শ্বই কিন্তু সমান হয়েছে। অবশ্যই দুই পার্শ্ব সমান হবে, সমান না হওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যাপারটায় আমরা একটা চার্টের মাধ্যমে একটা সূত্র শিখবো, তাহলে আপনি পৃথিবীর সকল রেয়ার মিল সলভ করতে পারবেন ইনশাল্লাহ। পরীক্ষার হলে এভাবে নাম লেখা থাকবে যে প্রশ্নপত্রে ভূমি দালান কোটা, এখন আপনার কাজ হচ্ছে টাকার ফিগারটা ডেবিটের করে লিখবেন নাকি ক্রেডিটের করে লিখবেন, এই তো। তাহলে সূত্রটা কি, এই যে দেখুন, রেয়ার মিলের ডেবিট করে বসে যেগুলা, এগুলো আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি।
তাহলে এগুলো আপনাকে মুখস্থ করতেই হবে। এখানে যে কয়টা আছে স্বাভাবিকভাবে এগুলাই খুব প্রচলিত হিসাব, এর বাইরে হয় না বললেই চলে। আর রেয়ামিলের ক্রেডিট করে বসে কোনগুলা, এগুলা আবার এখানে দেওয়া আছে। তাহলে ডেবিট করের গুলো একটু দেখি কি কি। যাবতীয় সম্পত্তি সমূহ টাকা আপনি ডেবিট করে বসাবেন, যেমন ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার হিসাব, প্রাপ্য নোট, নগদ, সুনাম ইত্যাদি। ঠিক আছে। যাবতীয় খরচ ডেবিট করে বসবে, যেমন ক্রয়, প্রারম্ভিক মজুত, মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অফিস খরচ, অবচয়, কুরিন, বাট্টা ইত্যাদি। যাবতীয় অগ্রিম খরচ যত আছে, অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি অগ্রিম অর্থ প্রদান এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়, তাহলে এটা ডেবিট করে বসবে। প্রাপ্য আয় সমূহ, যত ধরনের প্রাপ্য আয় আছে, যে বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, কারণ এগুলা ভবিষ্যতে টাকা পাওয়া যাবে বলে এগুলা সম্পদ। ঠিক আছে। আর বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ এগুলাও কোথায় বসবে, ডেবিট করে বসবে। ক্রেডিট করে কারা বসে, যাবতীয় দায় সমূহ, যেমন পাওনাদার হিসাব, পদেয় নোট, ব্যাংক জমা, অতিরিক্ত ঋণ ইত্যাদি। ঠিক আছে। যাবতীয় আয় বা লাভ সমূহ, যেমন বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, উপভাড়া, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ ইত্যাদি। আপনি এভাবেই নামগুলা মুখস্থ রাখবেন, কারণ পরীক্ষার হলে নাম থাকলে এই নামগুলাই থাকবে, এগুলাই গতানুগতিক নাম। ঠিক আছে। বিনিয়োগের সুদ শব্দটা এভাবেই লেখা থাকবে, বিনিয়োগের সুদের অন্য কোনো নাম নাই। ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনার কনফিউজ হওয়ার কিছু নাই, এখানে যেভাবে নামটা লেখা আছে এভাবে আপনি মুখস্থ রাখবেন। পরীক্ষাতে যদি রেওয়া মিলের প্রশ্ন আসে, রেওয়া মিলের ম্যাথ আসে, তাহলে আপনি এই নাম দিয়েই পাবেন। তখন আপনার যদি এই চারটা মুখস্থ থাকে, তাহলে তো আপনি ডেবিট ক্রেডিট সঠিকভাবে টাকাগুলা বসায় দিতে পারবেন। অনুপার্জিত আয়, যেমন অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, অগ্রিম অর্থ গ্রহণ, এই ধরনের এক ধরনের দায় এগুলা, কারণ এর জন্য ভবিষ্যতে সেবা প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য এগুলা ক্রেডিট করে বসে। মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, দেনাদার বাট্টার সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি ইত্যাদি। আমরা মুখস্থ রাখতাম সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট করে হবে, শুধুমাত্র আপনার পাওনাদারের বাট্টা সঞ্চিতি হয় ডেবিট পাশে। এরকম ভাবে আপনি মুখস্থ রাখতে পারেন। ঠিক আছে, এখানে চার্টে যেগুলো আছে এগুলোই যথেষ্ট। ক্রয় ফেরত, মূলধন এগুলোও ক্রেডিট করে বসবে। এই লিস্টটা যদি আপনি মুখস্থ পারেন, তাহলে আপনি রেওয়ামিল সলভ করতে পারবেন। আপনার কাজ হচ্ছে জাস্ট খালি টাকার ফিগারটা ডেবিটের করে বসবে, ক্রেডিটের করে বসবে, সেটা বসানো, আর কোনো কাজ কিন্তু এখানে নাই। তাহলে খুব সহজ। আপনাদের আগামীকালকে আমাদের ক্লাস আছে, আগামীকালকে ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে এই লিস্টটা মুখস্থ করা। ঠিক আছে। এই লিস্টটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন, তাহলে আমরা আগামী ক্লাসে রেয়ামিল সলিউশন দেখবো, সহজে সলভ করতে পারবেন আপনি। এবং আজকে ক্লাসের যে থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা আলোচনা করেছি খুবই ফ্রুটফুল ছিল। আমার মনে হয় আপনারা যদি আহ এতটুকু কনসেপ্ট ধরে রাখতে পারেন, তাহলে আপনাদের হিসাব বিজ্ঞানের একটা বেসিক চলে আসবে, বেসিক জানা হয়ে গেল। ঠিক আছে। আমাদের ক্লাসটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি কিছু কোয়েশ্চেন নিব আপনাদের কাছ থেকে, যদি কোয়েশ্চেন করতে চান হ্যান্ড রাইজ করুন। শাফিন ইসলাম ভাই প্রশ্ন করতে চাচ্ছেন। জি ভাইয়া, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঈদ মোবারক ভাইয়া। দেরিতে ঈদ ঈদ মোবারক। মোবারক জানাচ্ছি। তো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। তো ভাইয়া আমি হচ্ছে আইসিএবি তে সিএ স্টুডেন্ট হিসেবে আছি। তো আপনার আইটিবির সাথে আমাদের ট্যাক্সের পরীক্ষাও আছে, যার কারণে আমি দুইটা সাবজেক্ট একসাথে মিলিয়ে মিলিয়ে করতেছি। তো আচ্ছা আচ্ছা। করার সময় ভাইয়া আমি কিছু ম্যাথ তৈরি করেছি নিজে। তো আচ্ছা যে আচ্ছা। কুয়েশন গুলো ছিল সব কুয়েশন দিয়েই আমি একটা ম্যাথ তৈরি করেছি একটা স্লাইডের মাধ্যমে। আচ্ছা আমি চ্যাট বক্সে ম্যাথটা দিচ্ছি, যদি ভাই আজকে তো সময় স্বল্পতার জন্য যদি সমাধান করা না যায়, তাহলে ভাইয়া পরবর্তী দিন যদি একটু ম্যাথটা একটু আমাকে ইয়া করে দিতেন, তাহলে ভাইয়া একটু জি। ভালো হতো আমার জন্য আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, হ্যাঁ। আমি আপনাকে সলিউশনটা ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত দিয়ে দিব, বা দেখে আপনাকে পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ। আমি দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপে। অনেক ধন্যবাদ ভাইয়া। ঈদ মোবারক ভাইয়া আবার। ওকে, তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বাহার চৌধুরী ভাই প্রশ্ন করতে চাচ্ছেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে চ্যাট বক্সে প্রশ্ন করেছেন,
অ্যাকাউন্টিং থেকে কি ম্যাথ আসবে নাকি থিওরি আসবে? আচ্ছা, গত পরীক্ষাটাতে ম্যাথ আসছিল, ঠিক আছে, ছোট ছোট দুইটা ম্যাথ আসছিল, কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসেনি। তো এবার যে থিওরিটিক্যাল আসবে না সেটা বলা যাবে না, আসতে পারে থিওরিটিক্যাল, আসতে পারে ছোট একটা ম্যাথও আসতে পারে, অথবা শুধু ম্যাথ আসতে পারে, ঠিক আছে। আমরা সেই ব্যাপারটা মাথায় রেখেই ক্লাসগুলো সাজিয়েছি। আমাদের 4টা ক্লাসের যে বিষয়গুলো থাকবে আপনি সেগুলোই বারবার পড়বেন, আশা করি কনসেপ্ট তৈরি হয়ে যাবে, পরীক্ষাতে যায় আসুক ইনশাল্লাহ আপনি পারবেন। বাহার যদি ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, জি ভাই প্রশ্ন করুন। জি, থ্যাংক ইউ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাই। আমার কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাকাউন্টিং এর যে সনাতন পদ্ধতিগুলো, যে ক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, জি। বৃত্তপত্র, এগুলো আসলে সহজ কিন্তু, বা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নয় তারা হয়তো বুঝতেছে না, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে, ওনারা জানে এগুলো সহজ। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই, কি পরীক্ষায় মানে এক্সামে নাকি মানে সনাতন পদ্ধতির উল্লেখ না থাকলেও এটা অ্যাকসেপ্টেড কিনা। আরেকটা হচ্ছে, যদি কেউ অ্যাকাউন্টিং কোয়ান্টিটেটিভ যদি কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্মস বা কোয়েশ্চেন্স আসে, এটা আনসারটা কি ম্যান্ডেটরি কিনা, বা না দিলে কোনো অসুবিধা হবে কিনা। থ্যাংক ইউ, খুব সুন্দর দুইটা প্রশ্ন করেছেন। ফার্স্ট অফ অল যেটা বলছিলেন যে যদি আম, চূড়ান্ত হিসাব পরীক্ষাতে আসে, কারণ চূড়ান্ত হিসাবে তো আসলে দুই প্রক্রিয়ায় করা যায়, একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে, একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে। তো আমরা আসলে কোন প্রক্রিয়া আনসারটা করব? আমরা সনাতন পদ্ধতিতে আনসারটা করব, কারণ ওখানে যে কোয়েশ্চেনটা থাকবে ওখানে কিন্তু মার করা থাকবে না যে আপনাকে আধুনিক পদ্ধতিতে আনসার করতে হবে, এরকম কিছু বলা থাকবে না। যেহেতু বলা থাকবে না, আমরা সনাতন পদ্ধতিতে আনসার করব, সনাতন পদ্ধতিতে আনসার করার প্রেক্ষিতে কোনো প্রবলেম হবে না, বা মার্কস কাটা যাওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি করেছেন, যে অ্যাকাউন্টিং এর যে কোশ্চেন গুলা পরীক্ষাতে আসবে সেটা কি আনসার করা ম্যান্ডেটরি? না। যদি কোনো কারণে কোনো কোশ্চেন কোনো পরীক্ষার্থী পার্টিসিপেন্ট না পারে, তাহলে সে আনসার করবে না। ব্যাপারটা এরকম না যে অ্যাকাউন্টিং সহ কমপক্ষে অ্যাকাউন্টিং এর এই কোশ্চেনটা আনসার করতেই হবে, এরকম কোনো আপনার কম্পালসারি ডিরেকশন দেওয়া নাই। সো আপনি ওই টোটাল একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন থাকবে 80 মার্কসের, 80 মার্কসের কোয়েশ্চেনে যে যে বিষয়গুলো একজন পার্টিসিপেন্ট পারবে সে 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 বিষয়গুলাই লিখবে, ঠিক আছে। ব্যাপারটা যদি এরকম হয় যে এর মধ্যে অ্যাকাউন্টিং এর কোনো বিষয়ই অন্তর্ভুক্ত হয়নি, মানে অ্যাকাউন্টিং এর কোনো বিষয় উনি পারেনি বা আনসার করেনি, এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবং পাস মার্কসের ক্ষেত্রে সেটা বিবেচনার বিষয় না যে আসলে সে কোন কোন বিষয়ের উপর আনসারটা করলো, এ হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে। ধন্যবাদ ভাই আপনাকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। এক ভাই প্রশ্ন করেছেন, ম্যাথ কি জার্নাল এন্ট্রি থেকে শুরু করে ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট সব করা লাগবে? মানে বড় ম্যাথ নাকি সহজ কিছু আসবে? না, সহজ ম্যাথ আসবে। যেমন গতবার তো খুব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও আসেনি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা ছোট্ট একটা অংশ আসছিল মাত্র, ঠিক আছে। সহজ ম্যাথ আসবে। আমাদেরকে জার্নাল, লেজার মানে জাবেদা, খতিয়ান করতে হবে না, আমরা শুধু রেয়ার মিল দেখবো। রেয়ার মিল এর ম্যাথ মানে হচ্ছে, আমি আজকে যে চারটা দেখিয়ে দিয়েছি, চারটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার রেয়ার মিল ম্যাথ সলভ, ঠিক আছে। রেওয়া মিলের মেতে আর কোনো বিষয় নাই। কারণ আমরা তো জাস্ট খালি রেওয়া মিলের ক্ষেত্রে কি দেখলাম, যে ডেবিটের গড়ের টাকা, ক্রেডিটের গড়ের টাকা, জাস্ট এটা আমি ঠিকঠাক বসালাম কিনা সেটাই। কারণ এই রেওয়া মিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। আপনার প্রশ্ন হতে পারে যে এর আগে যে অনেকগুলা ম্যাথের সাইকেল রয়েছে বা অ্যাকাউন্টিং সাইকেল রয়েছে, সেগুলা সেগুলা কি আমরা আহ, আমাদেরকে শিখতে হবে কিনা? দেখুন, আমাদের এই পরীক্ষার প্রস্তুতির জন্য ওগুলা প্রয়োজন নাই বলে আমার কাছে মনে হচ্ছে, বা ওগুলা থেকে সরাসরি কোশ্চেন আসবে না। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তাহলে রেয়ার মিল অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই দুইটা থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার আর কি, এই জন্য আমরা এই দুইটা জিনিস আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। আগামীকালকে আবারও ক্লাস আছে। আগামীকালকে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার আজকের লেকচার সেটা বারবার রিডিং করুন, এবং রেয়ার মিলের যে লিস্টটা দেওয়া আছে, ডেবিট ক্রেডিটের লিস্টটা, সেই লিস্টটা মুখস্থ করুন। প্রয়োজনে আপনি কলমে খাতায় লিখে আপনার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখতে পারেন, রান্নাঘরের পাশেও টানিয়ে রাখতে পারেন। যেখানে আপনি খুব বেশি সময় ব্যয় করেন সেখানে যদি টানিয়ে রাখেন, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যদি এগুলা দেখেন, তাহলে বিষয়টা আপনার খুব সহজে মনে থাকবে, বা রেওমিল থেকে কোশ্চেন আসলে আপনি খুব সহজে আনসার করতে পারবেন। আমরা ক্লাসের একদম শেষ
শেষ প্রান্তে চলে আসছি আজকে। এই পর্যন্তই। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে।